যে আপনাদের আপনারা আপনারা আসলে আপনারা কি মনে করেন যে মানে আমাদের যে এভলিউশন বলেন বা আমাদের যে আমাদের যে আমাদের যে ইউনিভার্স বলেন, এই যে এত কিছু ক্রিয়েশন, এই যে এত কিছু ক্রিয়েটেড হইলো, মানে এটার পিছনে কি কোনো ক্রিয়েটেড, ইন্টেলেকচুয়াল বিইং নাই? ভাই ক্রিয়েটেড আপনার জিনিসটার কি অর্থটা আমাকে একটু আগে বলেন। ক্রিয়েশন, ক্রিয়েটেড, সৃষ্টি, সৃষ্টিকর্তা, এই শব্দগুলো, এটা সৃষ্টি বলতে কি বোঝায় ভাই? না, অ্যাকচুয়ালি সৃষ্টি কিভাবে হয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সৃষ্টি যে হয়েছে সেটা নিয়ে তো বিতর্ক না, না তাই না না? না, সৃষ্টি যে হয়েছে, সৃষ্টি শব্দটার মানেই তো আমি বুঝতে পারছি না ভাই, তাহলে সেটা আগে মানেটা আমাকে বুঝান। না, আমি সহজভাবে সৃষ্টি হওয়া বলতে যা বোঝায়, হ্যাঁ, আমি তাই মিন করতেছি। আপনার যদি অন্য কোনো এক্সপ্লানেশন না থাকে না সেটা আপনি ভাই, আমাকে বলতে পারেন। না ভাই, আমি তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যে সৃষ্টি মানে কি বোঝেন, আর সৃষ্টি বলতে সৃষ্টি কি বলতে বোঝায় একটা সেটা কিছু আপনি ছিল না, আমাকে একটা বুঝান। কিছু আসছে। সৃষ্টি বলতে ছিল একটা না কিছু ছিল না, একটা কিছু আসছে। জি। ছিল না, তাহলে কোত্থেকে আসছে সেটার কি, মানে সেই হ্যাঁ, জিনিসটার উপাদান কি আগেই প্রকৃতিতে ছিল, নাকি সেটা শূন্য থেকে হ্যাঁ, আসছে? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে সবকিছু শূন্য থেকে আসছে, নাই থেকে আসছে, হ্যাঁ, বা না ভাই, আমি এখনো কিছু বিপদ। বলতেই চাইনি, আমি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করেছি যে আপনি যে সৃষ্টির কথাটা আমি সরি, বলছেন, আমি সরি। এই সৃষ্টি শব্দটার মানেটা আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি যে এইটা দিয়ে কি আপনি বোঝাচ্ছেন, যে সেইটার উপাদানগুলো আগে প্রকৃতিতে ছিল তারপরে এই জিনিসটা হয়েছে, সেটাকে কি আমরা সৃষ্টি বলবো, নাকি শূন্য থেকে কোনো কিছুর অস্তিত্বশীল হয়েছে সেকে আমরা সৃষ্টি বলবো? অ্যাকচুয়ালি সৃষ্টি সৃষ্টি বলতে আমি এই জায়গাটাতে মূলত মানে ইন এ ব্রড সেন্স আমি মিন করছি। যেমন আমি যদি ইউনিভার্সের কথা বলি, হ্যাঁ, আমি যদি বিগ ব্যাং থিওরি আমি যদি মনে করি যে এটা কনভিন্সিং, হুম, তো ইউনিভার্সটা কোত্থেকে আসলো? এটার তো কোনো উপাদান প্রকৃতিতে ছিল না। কিন্তু তারপর থেকে যে, যেমন আমাদের পৃথিবী একসময় বসবাসের উপযোগী ছিল না, সবকিছু এই পৃথিবীতে ছিল না, কিন্তু এর উপাদান গুলা ছিল। তো উপাদান বা আমরাও হয়তো এই ফর্মে একসময় ছিলাম না, হ্যাঁ, তাহলে কিন্তু তাহলে আমরা আমাদের তাহলে আমরা দুইটা সংজ্ঞা পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে রূপান্তর হওয়া, যেমন ধরেন আমি গাছ কেটে চেয়ার টেবিল বানালাম, সেটাকে আমরা বলি রূপান্তর, বা তৈরি করা বা বানানো। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সৃষ্টি। সৃষ্টি শব্দটার মানে হচ্ছে এইটা যে আগে কিছুই ছিল না, এই জিনিসটার কোনো উপাদানই প্রকৃতিতে ছিল না, যে কিন্তু ওই জিনিসটা একদম শূন্য থেকে, একদম জিরো থেকে সেই জিনিসটা অস্তিত্বে এসেছে, সেইটাকেই তো আমরা সৃষ্টি বলবো, নাকি আমরা রূপান্তরকেও সৃষ্টি বলবো, কোনটা ভাই? রূপান্তরকে আমরা সৃষ্টি বলবো না, কিন্তু রূপান্তরকে যেমন এটা কি হইতে পারে না যে আহ, রূপান্তরটা হবে, এটা আগে থেকে ডিজাইন করা ছিল যে রূপান্তরটা এইরকম হবে। হ্যাঁ, যেমন আমাদের যে ইন্টেলেকচুয়াল জায়গাটা আজকে, আজকে যে জায়গাটা আমাদের ব্রেইনের যে ডেভেলপমেন্টটা, হ্যাঁ, ভাই এটা কিরকম, কিন্তু আজ থেকে 10 লাখ ভাই ভাই 10 লাখ কিরকম বছর হবে আগে সেটা ছিল আমার না। এখনো জানার ইচ্ছা নাই, কিরকম হবে, ডিজাইনটা কিরকম হবে এটা আমার এখনো জানার ইচ্ছা নাই, এটা এখন পর্যন্ত আমি জানতে চাচ্ছি না, আমি জাস্ট এই না, সৃষ্টিটা জিনিসটা জানতে চাচ্ছি। না, সৃষ্টি সেটা আপনি জিনিসটা, জানতে চাচ্ছেন না, সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে না না না, যেটা ওইটা হয়ে আপনি গেছে। পরে বললেন, ওটা পরে বললেন। সৃষ্টি জি, আচ্ছা। শব্দটাকে আগে আপনি সংজ্ঞায়িত করেন। আপনি যেহেতু সৃষ্টি বলছেন, ক্রিয়েশন বলতেছেন, এই সৃষ্টি শব্দটাকে আমাকে সংজ্ঞায়িত করেন, এই জিনিসটার সংজ্ঞাটা কি? মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে একদম শূন্য থেকে কোনো কিছুর অস্তিত্ব আসা, সেটাকে সৃষ্টি বলা হয়? শূন্য থেকে কোনো কিছুর অস্তিত্বে আসা, সেটাকে আমি সৃষ্টি কেন বলবো না? কেন অবশ্যই বলবেন? সৃষ্টি আপনি তো বলবো। আমাকে প্রশ্ন করছেন ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করছি এটাকে কি আপনি সৃষ্টি বলবেন? জি, জি, আপনি আচ্ছা, মানে আচ্ছা, আবার হ্যাঁ, আমাকে হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, আমি করছেন। আমি আমি সৃষ্টি বলবো, জি, 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 আমি আচ্ছা, সৃষ্টি বলবো। তাহলে এই রূপান্তরকে কি আপনি সৃষ্টি বলবেন? যে ধরেন আপনি, জি, জি, আমি আমি গাছ বলবো। থেকে, গাছ থেকে আমি একটা গাছ কেটে চেয়ার বানাইছি, এটা কি আমি সৃষ্টি করলাম নাকি আমি তৈরি করলাম? গাছ থেকে আমি যে চেয়ারটা বানালাম সেটা তো আমি আমি তৈরি করলাম, হ্যাঁ, তৈরি তাহলে করলাম। এটা তো সৃষ্টি না, তাই না? কারণ উপাদানগুলো আমি প্রকৃতি থেকে নিয়েছি, প্রকৃতি থেকে নিয়ে কিছু কাঠের রূপান্তর ঘটিয়ে চেয়ারটা বানিয়েছি, তাহলে তো এটা সৃষ্টি হলো না, এটা তো হচ্ছে তৈরি করা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন মহাবিশ্ব আগে, আগে ছিল শূন্য, তারপরে সেই শূন্য থেকে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে, এই জিনিসটাকে আপনি বলছেন সৃষ্টি। তাহলে এটার কি সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা? এখন আপনি আমাকে বলেন যে সৃষ্টিকর্তা যে কনসেপ্ট আপনি বলতেছেন, আপনি আপনি বলতেছেন তার আগে ছিল শূন্য অবস্থা, এবং আপনি আবার বলতেছেন তার আগে ছিল সৃষ্টিকর্তা। এই শূন্য অবস্থা এবং সৃষ্টিকর্তা একসাথে কিভাবে আচ্ছা, এক্সিস্ট করে বলেন তো একটু। আচ্ছা, তো এ- এর আগে যে শূন্য অবস্থাটা ছিল, আমরা তো শুধু আমাদের ইউনিভার্স নিয়ে সেটা বলতে পারি, তাই না? আমাদের ইউনিভার্স নিয়ে। আর আমাদের ইউনিভার্সেরই বা আমরা কতটুকু জানি? ভাই তো আমাদের আমাদের ইউনিভার্স ইউনিভার্স নিয়ে যতটুকু কতটুকু আমরা জানি,
আমাদের ইউনিভার্স নিয়ে কতটুকু জানি সেটা এখানে প্রশ্ন না, তো প্রশ্ন হচ্ছে যে এই ইউনিভার্সটা যেই আপনি বলছেন সৃষ্টি হয়েছে শূন্য থেকে, তার মানে আগের অবস্থাটা হুম। ছিল শূন্য অবস্থা। সেই শূন্য অবস্থা, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে সেই শূন্য অবস্থার ভেতরে আচ্ছা ভাই, আমি আমার কথাটা সৃষ্টিকর্তা কিন্তু বলে শেষ কিছু করতে পারি ছিল? নাই। না, আপনি বলছেন, আপনি আচ্ছা অন্য ভাই, আমি আমার লাইনে কথাটা চলে যাচ্ছেন। না, আপনি অন্যদিকে যাচ্ছেন যে এই মহাবিশ্বের কত পার্সেন্ট আমরা জানি, না, ব্ল্যাক হোল আমি সম্পর্কে আমরা অন্যদিকে জানি যাচ্ছে কি কিনা জানি সেটা না, তো। সেটা এখানে আলোচ্য বিষয় না। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে আপনি বলেছেন যে শূন্য অবস্থা থেকে মহাবিশ্বের উৎপত্তি, এটাকে আপনি সৃষ্টি বলে সংজ্ঞায়িত করেছেন। যদি এটা সৃষ্টি হয়ে থাকে তাহলে মহাবিশ্ব হ্যাঁ, সৃষ্টির আগের অবস্থাটা হচ্ছে শূন্য অবস্থা, এবং আপনি শূন্য অবস্থা সেটাকে বলে দিচ্ছেন, বলে দেওয়ার পরে আবার হ্যাঁ। বলছেন সেখানে একটা সৃষ্টিকর্তা ছিল বা সেখানে একটা ইন্টেলিজেন্ট ডিজাইনার ছিল। শূন্য অবস্থার ভিতরে কিভাবে ইন্টেলিজেন্ট ডিজাইনার বা সৃষ্টিকর্তা থাকতে পারে? হুম। আপনার কথা যে সেলফ কন্ট্রাডিক্টরি, আপনার কথা আপনি একই সাথে বলছেন সৃষ্টি, সৃষ্টি শব্দটার মানে যখন জিজ্ঞেস করলাম আপনি জি। আপনি বলতেছেন যে হ্যাঁ, একদম শূন্য থেকে যে জিনিসটা অস্তিত্বে আসলো সেটাকে আমরা সৃষ্টি বলবো। তার মানে আপনি স্বীকার করে নিলেন তার আগের অবস্থাটা ছিল শূন্য অবস্থা। আবার আপনি আবার বলতেছেন যে সেই সময় শূন্য অবস্থা ছিল কিন্তু সেটা একটা সৃষ্টিকর্তা সৃষ্টি কি করে থাকতে পারে কিনা। ভাই, যেই জায়গাটা শূন্য অবস্থা সেখানে আবার সৃষ্টিকর্তা কোত্থেকে আসতেছে? আচ্ছা ভাই, এখন কি আমি বলবো? আপনি এই পয়েন্টে বলেন যে শূন্য অবস্থার ভিতরে জি। সৃষ্টিকর্তা কোত্থেকে পেলেন আপনি? যে আমি বলার, আমি আমি তো শেষ করলে তারপরে আপনি হয়তো বুঝতে পারতেন আর কি যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছিলাম। ভাই, আচ্ছা আপনি ভাই, এই আমি পয়েন্টটা অ্যাকচুয়ালি যে বলেন জিনিসটা, যে শূন্য অবস্থার জি ভিতরে জি, আপনি আমি আপনার সৃষ্টিকর্তা কোথা পয়েন্টেই থেকে? বলতেছি। জি, আমি আপনার পয়েন্টেই বলতেছি ভাই। আমি আপনার পয়েন্টেই বলতেছি। আপনি, আমরা যেই জায়গা, আমরা আমরা বিগ ব্যাং যদি আমরা মেনে নেই, হ্যাঁ, তো আমরা বিশ্বাস করলাম যে ক্ষুদ্র একটা জায়গা থেকে বা এক শূন্য থেকে সবকিছু আসছে। হ্যাঁ, এই যে শূন্য থেকে যে সবকিছু আসছে আমরা কথাটা বললাম, তো এই কথাটা আমরা কতটুকুর জন্য বললাম? কোন জায়গাটুকুর জন্য কোন কি আসলো শূন্য থেকে? ধরে নিলাম আমাদের ইউনিভার্স আসছে, তাই তো ভাই? আসিফ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। শূন্য অবস্থা, হ্যাঁ, শূন্য অবস্থা মানেটা কি হ্যাঁ। বলেন তো ভাই? শূন্য অবস্থা মানে কিছু ছিল না, বা একেবারে ক্ষুদ্র কিছু ছিল, মানে তো এটা থেকে মানে আপনি আমরা যদি বলতে চাচ্ছেন ধরে নিই যে এটা, ক্ষুদ্র কিছু থাকলে তো সেটা শূন্য অবস্থা হলো না, ক্ষুদ্র কোনো কিছুই যদি সেখানে থেকে থাকে আচ্ছা, তাহলে কি আর সেটা বিগ শূন্য ব্যাংকে হলো? আপনি 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 মনে আপনি মনে আপনি করেন সেখানে আমাদের সেখানে ইউনিভার্সের একটা সেখানে একটা উৎপত্তিটাকে মুরগির কিভাবে ডিম আছে। এক্সপ্লেইন করবেন আপনি ভাই, তাহলে? মনে করেন সেখানে একটা মুরগির ডিম জি। আছে, কোন জায়গায় যদি মুরগির ডিম থাকে তাহলে কি সেই জায়গাটা শূন্য হলো? না, সেই জায়গাটা শূন্য হলো না, সেই জায়গাটা তো কিছু তাহলে থাকলো। তাহলে তা সেই আমাদের জায়গায় যদি ঈশ্বর আমাদের নামক কোনো একটা কর্তা থেকে থাকে তাহলে সেই জায়গাটা কি আর শূন্য হলো? না, আপনি আপনি আমাদের ইউনিভার্সের যে শুরুটা, এই শুরুটাকে আপনি কিভাবে মানে এক্সপ্লেইন করবেন? আপনি কি এটা ভাই, বলবেন যে পৃথিবীর ইউনিভার্সকে যত কিছু শুরুতে আছে শুরু সবকিছু একটা? ইউনিভার্সকে যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে শূন্যের ভিতরে, হ্যাঁ, আপনি বলতেছেন জায়গাটা শূন্য কিন্তু সেটার ভিতরে একটা মুরগির ডিম ছিল। ভাই, মুরগির ডিম ছিল। হ্যাঁ, আপনি বলতেছেন বারবার শূন্য অবস্থা সেটা, কিন্তু এখানে একটা সৃষ্টিকর্তা কি ছিল কিনা? ভাই, সৃষ্টিকর্তা ছিল কিনা? ভাই, আপনি নিজেই না না বলতেছেন আসিফ শূন্য ভাই, অবস্থা, আমি কিন্তু আপনি শূন্য, আবার আমি বলতেছেন কিন্তু কিভাবে শূন্যের কথা সম্ভব বলি ভাই? নাই প্রথমে। আপনি আসিফ ভাই, শূন্যের কথা কিন্তু আপনি প্রথমে নিয়ে আসছেন, না, শূন্যের যে অবস্থা শূন্য আমি আসলো তাহলে আবার সৃষ্টি করতে আপনার মুখ থেকে হবে। বের করেছি। আপনি তো সৃষ্টি বলেছেন, সৃষ্টি মানেই তো শূন্য থেকে অস্তিত্বে আসা। সৃষ্টি মানে শূন্য থেকে, আমি তো আপনার সাথে এত বড় ডিবেটে যাইতে চাই নাই ভাই, আসিফ ভাই, আমি ভাই, আমি আপনাকে ডিবেটে না তো ভাই, সহজ আমি একটা কোশ্চেন করছি। আপনার কাছ থেকে জাস্ট সৃষ্টি শব্দটার মানে বুঝতে চেয়েছি, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সৃষ্টি শব্দটার মানে ব্যাখ্যা করতে গিয়েই আপনি একটা সেলফ কন্ট্রাডিক্টরি পজিশনে চলে গেছেন। না না না, সেলফ ফারাজ ভাই, আপনি কন্ট্রাডিক্টরি কি আপনি কিছু নিজে বলবেন? বানাইছেন আসিফ ভাই। আমার 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 আচ্ছা, আমার আপনি কিছু সঙ্গে বলবেন? আমি যেভাবে আহ, শাকিল আমি শাকিল সাহেব, আমি শাকিল সাহেব, জি, আপনি আমরা বলুন। একটু ব্যাকে যে আলোচনা করতে পারি একটা পার্টিকুলার বিষয়, মানে আসিফ ভাই হয়তো একটু বিজি হয়েছেন, একটা পার্টিকুলার বিষয় আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। জি, আহ, শিওর শিওর, জি। হুম। এই যে দেখেন, আমরা যেটা ইউজুয়ালি জানি শূন্য আপনি কি থেকে ফারাজ মহাবিশ্ব। ভাই? আপনি কি ফারাজ ভাই? জি 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 জি, আমি ফারুজ। জি জি আহ, জি আম, আমরা যে জিনিসটা সম্পর্কে জানি শূন্য থেকে মহাবিশ্বের বিষয়টা, অ্যাকচুয়ালি আমরা অ্যাবসলিউট জিনিসটা কি জানি? অ্যাবসলিউট জিনিসটা জানি হচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে আমরা মহাবিশ্বটা পেয়েছি। এখন বিগ ব্যাং জিনিসটা কি? বিগ ব্যাং জিনিসটা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্টে, একটা সিঙ্গুলারিটিতে আমাদের পুরো মহাবিশ্বের যত অ্যাটম আছে, যত অণু পরমাণু, যত কিছুই আছে, যত কোয়ার্কস, জি অ্যান্টি কোয়ার্কস, যত এনার্জি, যত ম্যাটার যা ছিল সব একটা সিঙ্গুলার অবস্থায় একটা একটা পয়েন্টে ছিল।
তারপর জি থেকে বিগ ব্যাং হওয়া শুরু হলো, মানে কি মহাবিশ্বটা এক্সপ্যান্ড করা শুরু করলো, ওই মহাবিশ্বটা বাড়া শুরু করলো, ছড়ানো শুরু করলো। এখন এই জি জিনিসটা সম্পর্কে আমরা অ্যাবসলিউটলি জানি, বাট এইটা জি আম, এইটার আগে কি ছিল? এটা কি অ্যাবসলিউটলি জিরো থেকে আসছে, শূন্য থেকে আসছে, নাকি এটা ইসা থেকে আসছে, কোনো মাল্টিভার্স থেকে আসছে, মাল্টিভার্সের পার্ট আমাদের ইউনিভার্সটা, সেটা সম্পর্কে কিন্তু আমরা একদম মানে অ্যাবসলিউটলি জানি না। সো ওইটা সম্পর্কে জানি না। প্রেডিক্ট করা বলা, আমি পার্টিকুলারলি কনভিন্সড না এই সম্পর্কে যে মহাবিশ্বটা শূন্য থেকে আসছে। আর যদি শূন্য থেকেও আসেও, সেটাও একটা প্রাকৃতিক উপায়ে আসছে। প্রাকৃতিক উপায় কিভাবে সেটা আমি একটু বলছি। আহ জি আমরা যখন দেখি যে একটা অ্যাটমের ভিতরে আমরা কিন্তু দেখতে পারি, অবজার্ভ করতে পারি যে কোয়ার্কস এন্ড অ্যান্টি কোয়ার্কস তা প্রাকৃতিক ভাবে আসে, আবার প্রাকৃতিক ভাবে ওই জিনিসটা মিলিয়ে যায়। ঠিক আছে? কোনো জি কারণ জি প্রাকৃতিক ভাবে কোয়ার্কস এন্ড অ্যান্টি কোয়ার্কস আসে, প্রতিনিয়ত আসে এবং সেটার সাথে মিলিয়ে যায়। এখন এরকম মহাবিশ্ব একটা কোয়ান্টাম ফিল্ড আমাদের মহাবিশ্বটাও তৈরি হতে পারে, এটা সম্পর্কে আমি অ্যাবসলিউটলি শিওর না, এই জন্য জোর গলায় বলছি না। তো আমরা যদি বলি এরকম শূন্য থেকে মহাবিশ্ব আসছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অতি প্রাকৃতিক ভাবে আসে নাই। মানে অতি প্রাকৃতিক ভাবে যে আসা পসিবল এরকম কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এখন জিনিসটা যদি জি প্রাকৃতিক ভাবে আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো স্রষ্টার প্রয়োজন হয় না। যেমন যেমন একটা গাছ থেকে আহ, একটা গাছ থেকে আপনার পাখি যে ফল খেলো, ফল খেয়ে অন্য দূরে যে জি ফলের বীজটা ফেলে দিল, ওইখান থেকে আরেকটা গাছ হলো। এই যে আরেকটা একটা গাছ থেকে আরেকটা গাছ হলো, সেটার মধ্যে কিন্তু অতি প্রাকৃতিক কোনো স্রষ্টার হাত নেই। এই জিনিসটা কিন্তু জি প্রাকৃতিক ভাবে বা স্রষ্টার হাত আছে এরকম কিন্তু কোনো প্রমাণ নেই। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা লাইফ থেকে আরেকটা লাইফ আসছে, প্রাকৃতিক ভাবে আসছে, এর পিছনে কোনো স্রষ্টার হাত আছে এরকম কিন্তু কোনো প্রমাণ নেই। বা আমি যদি জি আরেকটু নর্মাল ভাবে বলি, মনে করেন আহ, একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেলো, খেয়ে ওই প্রাণীটা ওই প্রাণীটা টয়লেট করলো। এখন ওইটাও কিন্তু একটা প্রাকৃতিক ওয়ে। এই যে যে টয়লেটটা করলো, টয়লেটটা কিন্তু কোনো ধরনের ক্রিয়েশন না। টয়লেটটা কি, মানে খাবারটা খেয়েছে, খাবারটা খেয়ে তার যে আহ, বাড়তি এক্সট্রা অংশ যেটা দরকার ছিল না সেটা বের হয়ে গেছে তার থেকে। তো এইগুলা কিন্তু একটা জি প্রাকৃতিক প্রসেস, এগুলোর মধ্যে কিন্তু অতি প্রাকৃতিক কোনো কিছু নেই। আমাদের মহাবিশ্বে, হুম, ইভেন আমাদের মহাবিশ্বে যতদূর আমরা অবজার্ভ করতে পেরেছি, যতদূর আমরা টেস্ট করতে পেরেছি, এর মধ্যে আমরা কিন্তু কোনো অতি প্রাকৃতিক কোনো কিছুরই হাত পাইনি। হুম। কোনো অতি প্রাকৃতিক কোনো কিছু আহ কোনো ধরনের প্রমাণ কিন্তু পাইনি। জি সুতরাং আমরা কিন্তু সৃষ্টি, অ্যাকচুয়াল সৃষ্টি বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে অ্যাবসলিউট শূন্য থেকে কোনো একটা ইন্টেলিজেন্ট বিং যদি কোনো কিছুকে তৈরি করে, সেটাকে আমি সৃষ্টি বলবো। যে ইন্টেলিজেন্ট বিং কেন, যদি কেন সৃষ্টির সাথে স্রষ্টা জিনিসটা থাকে, মানে কোনো কিছু সৃষ্টি হলে তার একটা স্রষ্টা জিনিসটা অটোমেটিক কানেক্টেড। তো যদি আমার ধারণা অনুযায়ী বা আমি সৃষ্টি বলতে যা বুঝি, অ্যাবসলিউট শূন্য থেকে কোনো অতি প্রাকৃতিক স্রষ্টা যদি কোনো কিছু তৈরি করতে পারে, সেটা হচ্ছে সৃষ্টি। কিন্তু আমাদের মহাবিশ্বে সৃষ্টি বলে কোনো কিছু আছে এটা কিন্তু আমরা পাইনি। তো আপনি যদি পেয়ে থাকেন যে এই জিনিসটা সৃষ্টি, এই জিনিসটা প্রাকৃতিক না অতি প্রাকৃতিক, জি তাহলে আমাদেরকে একটু বলতে পারেন শাকিল সাহেব। জি জি আহ, ভাইয়া ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি আসিফ ভাইয়ের সাথে যে ব্যাপারটা নিয়ে আমার কথাটা শুরু হয়েছিল আর কি, সেটা একটু আপনাকে বলে নিই। আমি জানি না যে আপনি আমাদের কনভারসেশনটা শুনতেছিলেন কিনা প্রথম থেকে। তা আমি অ্যাকচুয়ালি ভাইয়াকে যে জিনিসটা আস্ক করছিলাম, যে আপনারা যে জিনিসটাকে খুব ন্যাচারাল ধরে নিচ্ছেন, বা আপনারা ধরে নিচ্ছেন যে এগুলো এমনি এমনি হচ্ছে, হ্যাঁ প্রাকৃতিক ভাবে হচ্ছে আমি যদি বলি, তো আমি আসিফ এমনি ভাইকে এমনি না জিজ্ঞেস প্রাকৃতিক করতেছিলাম ভাবে যে হচ্ছে, এমনি এমনি না প্রাকৃতিক ভাবে আচ্ছা হচ্ছে, ওকে, কোনো অতি প্রাকৃতিক স্রষ্টা যে এটা কন্ট্রোল করতেছে সেরকম আমাদের কাছে কোনো হ্যাঁ এভিডেন্স সেরকম নাই। না, হ্যাঁ হ্যাঁ এটা যে কন্ট্রোল করতেছে সেই রকম এভিডেন্স আমাদের কাছে নাই। কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম ভাইয়াকে যে এই এইগুলো তো এক একটা প্ল্যান, সবকিছু তো প্ল্যান ওয়াইজ হচ্ছে, সবকিছু খুব সুন্দর ডিজাইনে হচ্ছে। হ্যাঁ যেমন আহ, একটা আমাদের মানুষের, জি, সাহেব যেন কি যেন বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি একটু আসিফ ভাই, আমি একটা সেকেন্ড একটু হ্যাঁ এখানে হ্যাঁ কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অমিত আচ্ছা, ভাই বলেন। থ্যাংক ইউ। মানে আসিফ ভাই, আমি এটা খুবই সরি। মানে হাস্যকর একটা কথা যে সব প্ল্যান ওয়াইজ হচ্ছে। অমিত ভাই আপনি এই বিষয়টা একটু ফোকাস করেন। হ্যাঁ, শিওর। আচ্ছা, আসিফ ভাই, আমি আসলে আমার একটা কল চলছিল, আমি শুনতে শুনতে শুনলাম, আমি ওই জন্য যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো এখনই চলে যাবো, আমি খানিকক্ষণ বাদে আবার জয়েন হবো। তাই যেটা বলা সেটা হচ্ছে, প্রথম শাকিল ভাই দুটো জিনিস আপনি খেয়াল রাখবেন। আপনি শূন্য জি বলতে কি বোঝেন? শূন্য বলতে আপনি কি বোঝেন? শূন্য কথাটার অর্থ আপনি কি বোঝেন?
শূন্য কথাটার অর্থ আমি বুঝি যে আহ, যে কিছু নেই, জায়গাতে তাই তো? কোনো কিছু নাই, কিছু কিছু নেই, নেই। জি। যেমন ধরুন হচ্ছে একটা একটা ইয়ে নিলাম, একটা ধরুন একটা লোহার বাক্স নিলেন, ঠিক আছে? একটা লোহার বাক্স জি, নিলেন, সেই বাক্স থেকে লাস্ট যে অ্যাটমটা ছিল, শেষ যে অ্যাটমটা ছিল, সেটাও বের করে দিয়েছেন। জি, তাহলে কি সেটা শূন্য? জি। লাস্ট যেই এই অ্যাটমটা এখন হ্যাঁ, আপনি এখন আপনি যদি বলেন যে এখানে গ্যাসিয়াস মলিকুল আছে, তাহলে তো এটাকে আমি কি না শূন্য কিচ্ছু নেই, বলতে পারবো কি? কিচ্ছু নেই, না, এমনিতে কিচ্ছু তো নেই। আমি, লাস্ট হ্যাঁ, অ্যাপারেন্টলি গ্যাসিয়াস অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি মলিকুলে, কিছু নেই, হ্যাঁ। হ্যাঁ, গ্যাসিয়াস মলিকুলে তো, মলিকুলের ভেতরে তো অ্যাটম আছে, সেই লাস্ট অ্যাটমটা যা ছিলেন সেটা বের করে নিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, তা আপনি সেটা, এটাকে হ্যাঁ, এই যে হ্যাঁ। এটা শূন্য বলছেন তো, কিন্তু এইটাকে শূন্য বলা হয় না, ঠিক আছে? এইটাকে বলে যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো, এটা কোয়ান্টাম ভ্যাকুয়াম ভ্যাকুয়াম সৃষ্টি হলো, সৃষ্টি, এখানে হ্যাঁ, একটা জি, জি, একটা কোয়ান্টাম ফিল্ড আছে, এটা শূন্য নয়, ঠিক আছে? এই জি, ধারণাটা জি, প্রথমে রাখবেন যে এইটা হচ্ছে শূন্য নয়। এই যে শূন্যটা বলে এই যেটাকে ভাবছেন, সেই সেটাকে শূন্য নয়। এই শূন্যটা যেটা, এটা নাথিং জি, বলে যেটা ভাবছেন, সেই নাথিংটা ইজ অ্যাকচুয়ালি ইজ সামথিং। এখান থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য কন্টিনিউয়াসলি কিছু ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার সেগুলো তৈরি হচ্ছে, অ্যান্টি ম্যাটার এবং জি, ম্যাটার সেগুলো মিলে আবার সেগুলো ডিস্ট্রয় হচ্ছে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি আমাদের এই কন্টিনিউয়াসলি হচ্ছে, গোটা হ্যাঁ, ইউনিভার্সের মধ্যে চলছে, ঠিক আছে? তার মানে জি, এই জি, যে শূন্যটা আপনি ভাবলেন, সেই শূন্যটা শূন্য নয়, ঠিক আছে? এইবারে আপনি জি, হচ্ছে একটা একটা জিনিস কল্পনা করুন যে আপনি যে ঘরে বসে আছেন, এই ঘরে আপনি লাইট টাইট অফ করে দিলেন, ঠিক আছে? চোখটা বন্ধ করলেন, সমস্ত কিছু অফ করে দিলেন, তাহলে আপনি কি দেখবেন? অন্ধকার দেখবেন, ঠিক আছে? চোখে অন্ধকার অন্ধকার দেখবো, দেখবেন, অন্ধকার দেখবেন, রাইট, ঠিক আছে? এইবারে এমন জি, একটা অবস্থার কল্পনা করুন যেখানে এই অন্ধকার তো নেই, ঠিক আছে? এই অন্ধকার বলে কিছু নেই, আবার আলো বলেও কিছু নেই, ঠিক আছে? এমন একটা জি, অবস্থার কল্পনা করুন যেখানে আপনি যে এই যে হাতটা নাড়াতে পারছেন, মুখ নাড়াতে পারছেন, কথা বলতে পারছেন, এইরকম এই যে স্পেসটা, এই স্পেসটা নেই, ঠিক আছে? এমন একটা জায়গার জি, অবস্থার কল্পনা করুন, ঠিক আছে? জি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। আলো নেই মানে অন্ধকার নেই, শব্দ নেই মানে নিঃশব্দও নেই, কোনো কিছু নেই। দের ইজ নাথিং অ্যাবসলিউটলি, ঠিক আছে? জি, মানে কোনো কিছু নেই, মানে যতটা নেই কল্পনা করতে পারেন, মানে নেই মানে সেই নেই ভ্যালুটা কিন্তু যেমন ধরুন আমরা যেটা নাল ভ্যালু বলি, সেই নাল ভ্যালু টাইপের, ঠিক আছে? এইবারে জি, আমাদের যখন সৃষ্টির পূর্বে, মানে এই সৃষ্টি বলবো না, বিগ ব্যাং এর পূর্বে বলবো, এই বিগ ব্যাং এর পূর্বে এই সমস্ত ব্যাপারটা এরকমই ছিল, ঠিক আছে? এবং সমস্ত স্পেস টেস যা কিছু দেখছেন, সমস্ত স্পেস সবকিছু একটা সিঙ্গুলারিটির মধ্যে একটা কনফাইন্ড ছিল, ঠিক আছে? সেটা প্রচন্ড উত্তপ্ত হলো জি, কোনো কারণে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে বা কোনো কারণে সেটা বিস্ফোরিত হলো। এই বিস্ফোরণটা কিন্তু আপনি একটা কালী পুজোর একটা পটকা ফাটালে বা একটা ধরুন একটা চকলেট বোম ফাটালেন, দেখলেন যে একটা বাম করে একটা জায়গাতে সেন্টারে একটা একটা জায়গাতে বিস্ফোরণ হলো এবং সবকিছু ইয়ে হতে লাগলো। এইরকম বিস্ফোরণটাও কিন্তু নয়, এই ব্যাপারটাও, এটা কিন্তু ভুল। বিস্ফোরণটা কিরকম? এই বিস্ফোরণটা মানে হচ্ছে এক্সপানশন। ইচ এন্ড এভরি সিঙ্গেল পয়েন্ট ইজ এক্সপ্যান্ডিং। কিভাবে এটা ধারণা কিভাবে করবেন? একটা বেলুন নেবেন, এই বেলুনে হচ্ছে কতগুলো ডট আঁকবেন, এই বেলুনটাকে এবার ফোলাবেন, এইবারে আপনার, অমিত ভাই, আমি কি আপনাকে একটু থামাতে পারি? নিশ্চয়ই বলুন। আমি কি, জি, জি, ভাইয়া, আপনি যে ব্যাপারটা আমাকে এক্সপ্লেন করতেছেন সেটা তো বিগ ব্যাং এক্সপ্লেন করতেছেন, রাইট? তো আমি না আমি অ্যাকচুয়ালি, আমি আপনি, আচ্ছা আপনি আমার কথাটা আর এক মিনিট টাইম দেন, শুনে নিন, তারপর আমি বলছি আপনাকে ব্যাপারটা, জি, জি, ঠিক জি, আছে? প্লিজ, তো এই যে নিশ্চয়ই আচ্ছা ভাইয়া, ঠিক বলেন, আছে, জি, হ্যাঁ, এই যে বিগ ব্যাং এর ব্যাপারটা, এটা হচ্ছে প্রতি জায়গাতে, প্রত্যেকটা পয়েন্টে ইজ অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াসলি একটা একটা এক্সপানশন হচ্ছে, ঠিক আছে? এইবারে আপনি যদি জি, ভাবেন যে এই এক্সপানশনটা করলো কে বা কোথায় হলো, হঠাৎ করে এইখানে এই জিনিসটা হলো আচ্ছা, কোথায়, ঠিক আছে? সেইটার উত্তর হচ্ছে যে এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা যেহেতু বিগ ব্যাং এর আগে টাইম ছিল না, স্পেস ছিল না, কোনো কিছুই ছিল না, সুতরাং সেই জি, ইনফরমেশনটা ইজ নট কালেক্টেড উইদিন দিস ইউনিভার্স, ঠিক আছে? এই আমাদের ইউনিভার্সের মধ্যে এই জিনিসটা আমরা জানি না, ঠিক আছে? এর উত্তরটা হচ্ছে আচ্ছা, জানি না, ঠিক আছে? এর উত্তরটা জি, আমরা জানি না, এবং এটা কি কি কজের জন্য হয়েছিল, সেই ইনফরমেশনটা যেহেতু নেই, সেই জন্য এটা আমরা জানি না, ঠিক আছে? এই প্রশ্নটা, জি, যেমন ধরুন হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি জন্মের পূর্বে আপনি কোথায় ছিলেন, আপনি হঠাৎ করে জানি না, জন্মালেন বা জানেন না, ঠিক আছে? এই কারণ জি, হচ্ছে দিস এ অ্যাবসার্ড কোয়েশ্চেন, ঠিক আছে? দিস এ অ্যাবসার্ড কোয়েশ্চেন। আপনি কোথায় ছিলেন এটার কোনো আনসার হয় না, ঠিক আছে? এটা আচ্ছা, শুরুই হয়নি। দেয়ার ওয়াজ নাথিং, দেয়ার ইজ নো বিগিনিং এট অল। ওকে? তো সেইজন্য হ্যাঁ, এটার উত্তর হচ্ছে জানি না। উই ডোন্ট নো। ওকে? উই জানি ক্যানট না, নো। দ্য ইনফরমেশন হ্যাঁ, ইজ নট সেভড। ঠিক আছে? তো বলার কথা এটা হুম, যে এই যে গোটা ব্যাপারটা দেখছেন, এই যে গোটা ব্যাপারটা দেখছেন, এই গোটা ব্যাপারটা আপনার মনে হচ্ছে যে এখানে হ্যাঁ, অসাধারণ কতগুলো, এইবার আপনার পরের কোয়েশ্চেনে আসছি, যে এখন মনে হচ্ছে এখানে কতগুলো প্ল্যানস আছে। যেমন ধরুন হচ্ছে একটা গ্র্যাভিটেশন ফিল্ড, একটা এটা একটা উইক জি, ফোর্স, এর থেকে ম্যাগনেটিক ফিল্ডটা একটুখানি বেশি জোরালো, ইলেকট্রিক ফিল্ডটা একটু বেশি জোরালো, জি, যতগুলো আছে ঠিক এমনভাবেই সাজানো আছে যে এই গোটা ইউনিভার্সটা এরকমই তৈরি হয়েছে। ঠিক আছে? যদি অন্যরকম হতো এইভাবেই তৈরি আপনি হবে, বলবেন যে হ্যাঁ, যদি অন্যরকম,
না, যদি অন্যরকম হতো, হ্যাঁ, তার উত্তর আছে। তার উত্তর হচ্ছে যে অনেকগুলো মাল্টিভার্সের ধারণা আছে আমাদের কাছে। আমরা সেই মাল্টিভার্সের হুম, এইগুলো কিন্তু একদম মানে অ্যাবসার্ড ধারণা নয়। মানে সকালবেলা উঠে আপনার মনে হলো যে হুম, এই মাল্টিভার্স আছে বলে মনে হলো, আপনি বলে দিলেন এরকম নয়। মাল্টিভার্সেরও বহু কিছু প্রমাণ আছে। সেই প্রমাণগুলো রাইট নাও আমি তো আপনাকে আমি এইটা আমি একটু ভুলে গেছি। আমি সেটা আপনাকে বলে দেবো একদিন। ঠিক আছে? এই প্রমাণগুলো সাজিয়ে আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে? তাই বলার কথা হচ্ছে এটা যে এরকম মাল্টিভার্স থাকতেই পারে যেখানে ঠিক এই ব্যাপারটা এরকম ভাবে চলে না। ঠিক আছে? মানে যেখানে হচ্ছে ধরুন যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক বেশি জোরালো। 1 সেকেন্ড টাইম দিন, 1 সেকেন্ড টাইম দিন, আমি যে কথা বলছি, 1 সেকেন্ড টাইম দিন। সরি, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, হ্যাঁ, তাই ওকে যেটা ওকে। বলার ব্যাপার সেটা হচ্ছে যে আহ, যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে দেখছেন এই যে প্ল্যানটা এরকম ভাবে মানে এই ইউনিভার্সে সেই ফোর্স গুলো এইভাবেই তৈরি হয়েছে বলে এই সমস্ত জিনিসটা এক্সিস্ট করছে। ওকে, তো এরকম ভাবার কোনো কারণ নেই যে কেউ একটা প্ল্যান করেছে। যদি আপনি এরকম প্ল্যান করেই ভাবেন তাহলেও কিন্তু সুষ্ঠুভাবে খুব একটা চলছে না। এই দেখুন, যেমন ধরুন এই এই একটা সেদিন কি আপনি দেখেছেন কি একটা ইউটিউবে একটা খুব ভিডিও ভাইরাল হয়েছে, একটা ইয়েকে খেয়ে ফেলেছে, একটা বড় একটা স্টার ছিল সেটাকে একটা বড় ব্ল্যাক হোল সেটা খেয়ে ফেলেছে, এবং সেটা দেখা গেছে হঠাৎ করে সেটার মানে সমস্ত ডেটা ফেটা দেখা গেছে বিজ্ঞানী মহলে প্রচন্ড একটা ইয়ে। তো এরকম ভাববেন না যে এই ইউনিভার্স খুব যে একটা প্ল্যান ওয়েতে চলছে, সেটা না। আমরা এইখানে বসে এখন একটুখানি শান্তিতে আছি কদিন, তো এটা যে খুব যে শান্তিতে সবসময় থাকবো সেরকম নয়। তা বলার কথা হচ্ছে এটা যে এই চারপাশে দেখছেন, এই চারপাশে যে ধরুন যে একটা একটা বড় যদি উল্কাপাত হয় যেরকম হয়েছিল এক সময়, ডাইনোসররা মরে গেছিল, সেইটাও কিন্তু হতে পারে। ঠিক আছে? এটা যে একবারে প্ল্যান নিয়ে চলছে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে? তারপরে ধরুন হচ্ছে আপনি যদি বলেন যে একটা প্ল্যান করে একটা মানুষের যে মানে মানুষকে একটা প্ল্যান করে বানানো হয়েছে, তা একটা ভাবুন, আপনি ভাবুন যে আপনি কি চশমা পরেন? হ্যাঁ হ্যাঁ। আপনি চশমা পরেন, দেখুন তাহলে প্ল্যান করে তো আপনার আইসাইটটা কিন্তু খুব একটা ভালো বানায়নি, আপনাকে চশমা পরতে হয়েছে। এই ধরুন হচ্ছে কানে যাদের কানে শুনতে পাচ্ছে না, একটা তাদেরকে কানে শোনার যন্ত্র পরতে হচ্ছে। এই গলব্লাডার স্টোন হচ্ছে, এই অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে। এটা কি খুব ভালো প্ল্যান বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না ভাই এটা খুব ভালো প্ল্যান বলে। এর থেকে বেটার প্ল্যান আমরা করতে পারি। ঠিক আছে? আরো একটা গল্প বলি, যেটা যেটা খুবই একটা হাস্যকর। এটা হচ্ছে আমাদের মেডিকেলে এটা যখনই ওই পড়ানো হয় তখন এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছিলাম বলে এটা আমার মনে আছে। এখানে একটা রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আছে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। এই ল্যারেঞ্জিয়াল নার্ভটা ল্যারিংসে অর্থাৎ কিনা এই ভোকাল কর্ডের কাছে একটা সাপ্লাই দেয়। ওইটা এমন ভাবেই এই থাইরয়েডের পাশ দিয়ে যায় যে থাইরয়েডে একটুখানি এদিক ওদিক সার্জারি করতে গেলেই ওই ল্যারেঞ্জিয়াল নার্ভে অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে? তো এটা এরকম হুম, ভাবে তৈরি হয়েছে কেন? কারণ হচ্ছে ওইখানে যে আর্টারি যে যে আর্চ অফ অ্যাওর্টা সেটা পরে তৈরি হয়েছে, আর ল্যারেঞ্জিয়াল নার্ভটা ওই জায়গায় ডেভেলপ হয়ে গেছে আগে। তো ওইটাকে জাস্ট একটু অল্টার করে তৈরি করলে, কেউ একটা যদি তৈরি করতো, একজন মানুষ, একজন যদি আমি তৈরি করতাম, বা ধরুন হচ্ছে যার মিনিমাম একটা ইয়ে আছে সে যদি তৈরি করতো, তাহলে সেটা এইটা কিন্তু অল্টার করে ফেলতো, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হতো না। এরকম বহু প্রবলেম আছে। ঠিক আছে? যেটা আপনি প্রবলেম বলে বা প্ল্যান বলে মনে করছেন সেটা প্ল্যান নয়। এখানে মানুষ সবসময় একটা প্যাটার্ন রেকগনাইজ করতে চায় বলে আপনি এই প্যাটার্নটা বা এই প্ল্যান বলে এটাকে মনে করেন, কিন্তু এটা সত্যিকারই প্ল্যান নয়। এবং মানুষের মধ্যে না একটা ধারণা আছে, একটা ইয়ে আছে যে মানুষ এটা ভাবতে মানুষের খুব খারাপ লাগে যে মানে দেখবেন হুম, এটা আপনি যদি ভাবেন যে এই গোটা মহাবিশ্বে এখনো পর্যন্ত মানে বিয়েদের এখনো পর্যন্ত এলিয়েনরা নেই। এই মহাবিশ্বে আমরা জাস্ট একটা জায়গায় একটা কোণে একা একা ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে? কেউ নেই। এটা ভাবতেও যেমন ভয় লাগে, আবার হচ্ছে এলিয়েন্স আছে এরকম ভাবলেও ভয় লাগে। যে এই যদি কালকে সকালে এলিয়েন গুলো এসে আমাদেরকে মারতে আরম্ভ করে, আমাদেরকে যদি এরকম মানে একটা ইয়ে করে, তাহলে সেরকম ভাবতে ভয় ভয় লাগে। তাই আমরা ভাবতে চেষ্টা করি যে আমাদের মাথার উপরে কেউ আছে, আমাদের একজন প্যারেন্টহুড এরকম করার মতো কেউ একজন আছে। জি, সেই ধারণাগুলো কিভাবে শুরু হয়েছে, যে মানুষ যখন শুরু করেছিল, যখন মানুষ যখন কোয়েশ্চেন করা শুরু করেছিল, ইনকুইজিটিভ নেচার থেকে যখন প্রশ্ন করা শুরু করেছিল, মানুষ যখন উত্তর দিতে পারতো না, তখন এইগুলো করে, এই ফ্যান্টাসাইজ করে মানুষের খুব ভালো জি, লাগতো। আর মানুষের মনে হতো বাহ, আমি তাহলে এইভাবে কন্ট্রোল হুম, করতে পারি, তো এই প্রার্থনা করলেই কন্ট্রোল হবে, এরকম জিনিসগুলো ভাবতো। কিন্তু এর মধ্যে যে যেমন ধরুন এখন এই একটা ডিজাস্টার হচ্ছে, একটা ভলকানো ইরাপশন হচ্ছে, একটা দাবানল হলো, এইখানে বৃষ্টি হলো, এগুলো কি খুব প্ল্যান বলে মনে হয়? সুনামি হলো, এগুলো খুব প্ল্যান বলে মনে হয়? আমার তো মনে হয় না। হলে ভালো হতো, হলে আচ্ছা যদিও ভালো হতো, কিন্তু এটা প্ল্যান না, এটা একটা র্যান্ডমনেস। আচ্ছা। অমিত ভাই, আমি কি বলবো? হ্যাঁ, প্লিজ, আমার কথা শেষ হয়েছে, বলতে পারেন। হ্যাঁ, অমিত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত আন্তরিকতা নিয়ে আমাকে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু অমিত ভাই, অ্যাকচুয়ালি আপনার আপনি যেই উদাহরণগুলো আমাকে দিলেন, আমি খুব খুব একটা কনভিন্সড না আর কি। কেন কনভিন্সড না সেটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে, আপনি যে ব্যাপারগুলো বললেন যে এইগুলা ভালো প্ল্যান না, হ্যাঁ, তো আজ থেকে 10,000 বছর আগে কিংবা আজ থেকে 10 লাখ বছর আগে আমাদের মস্তিষ্কের আজকের যা অবস্থা তা কিন্তু ছিল না।
আমরা আজকে যত সুন্দর করে যত গুছানো ভাষায় কথা বলতে পারি, এটা কিন্তু ছিল না। আমাদের কথা বলার যোগ্যতাই ছিল না। আমরা যত সুন্দর করে গল্প বানাইতে পারি, এই যোগ্যতা গুলা কিন্তু আমাদের ছিল না, তাই না? হুম। তো এমন কি হইতে পারে না, মানে 10 লাখ বছর আগের একজন মানুষ যদি বলে যে না এটা তো কোনো ভালো প্ল্যান না, আমি তো মোটেও ভালো কোনো মানে সৃষ্টি না, তাহলে তো হইলো না। Wait, হ্যাঁ, 10 কেন হইলো না? লাখ কারণ বছর আগে? পরিকল্পনাটা তো এমন হতে পারে যে ডে বাই ডে সে আহ, একটা একটা সিস্টেমের ভিতর দিয়ে যাওয়ার পরে সে একটা অবস্থানে যাবে, তাই তো? পরিকল্পনাটা কেমন হইতে পারে না? তারপরে অমিত ভাই আমি শেষ করি প্লিজ। হ্যাঁ, আপনি বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ। জি জি, আপনি আপনি যেই খুঁতগুলা ধরলেন, আমি কেন এটা বলতে পারবো না যে পরিকল্পনাটাই এইরকম যে মানুষ একটা জায়গায় পৌঁছাবে, বা মানুষের পরে অন্য কোনো ইন্টেলেকচুয়াল যদি আমাদের ফুড হায়ারার্কি বলেন বা আমাদের ডোমিনেন্সি হায়ারার্কি বলেন এটার একদম টপে যায়, তাহলে তারা কিভাবে যাবে সেটার পরিকল্পনাগুলো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি, আমরা তো অ্যাকচুয়ালি কিছুই জানি না, রাইট? আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে আমরা জানি না। শাকিল মজুমদার ভাই একটু আসিফ ওয়েট ভাই, করেন। মানে আপনি যেই ঘটনাই ঘটুক না কেন সেই ঘটনাটা দেখে আপনার মনে হবে যে এটাই পরিকল্পনার ভিতরে ছিল নাকি? ধরেন আজকে একটা না না উল্কাপাত না, হয়ে আসিফ সমস্ত ভাই মানব আমি জাতি কিন্তু ধ্বংস হয়ে গেল। একটু শেষ করি ভাই, একটু শেষ করি। তো আপনার তখন মনে হবে আচ্ছা এটাই তো পরিকল্পনার ভিতরে ছিল, মানব জাতি ধ্বংস হয়ে যাওয়াটাই পরিকল্পনার মধ্যে ছিল। মানে যাই ঘটুক না কেন, ভালো ঘটুক মন্দ ঘটুক যাই ঘটুক ওইটাই পরিকল্পনার মধ্যে ছিল। এটা কি একটা আসিফ ভাই, মানে আমি কিন্তু বলি নাই যে এটা পরিকল্পনার মধ্যে ছিল, এটা আমি বলতে পারি, এটা আমি বলি নাই অ্যাকচুয়ালি। না না আমি যেই আপনি জিনিসটা আপনি বলতে চাচ্ছি, আপনি সেটা আমরা সেই তো দিকে ইঙ্গিত করছেন, আপনি আসলে সেই দিকে ইঙ্গিত করছেন যে এটাই হয়তো আমি অ্যাকচুয়ালি পরিকল্পনার বলতে চাচ্ছি যে আমরা তো ভাই নিশ্চিতভাবে কিছুই জানি না, তাহলে সেটা একটা অপশন ভাই হইতে পারে কিনা? এটা তো একটা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স হলো যে আমরা যেহেতু জানি না সেহেতু এটা হবে কিনা। এটা তো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। আমরা যেটা জানি না সেটার উত্তরটা হচ্ছে ভাই আমরা জানি না। সেটা আবার কিটা জানি হইতে না, পারে, কি হইতে পারে সেটাও তো হ্যাঁ আমরা জানি না ভাই। হ্যাঁ। হইতে পারে তো কি হইতে এটা যে পারে একটা না। পরিকল্পনার ভাই অংশ না একটু সেটাও তো শুনে নেন আমরা ভাই, জানি না। একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন ভাই। জি জি, আপনি যে অবশ্যই আমাকে অবশ্যই, জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ। করছেন যে এটা কি হইতে পারে না, তো এটার উত্তর আমি কি বলবো? হ্যাঁ ভাই এটা হইতে পারে। তা এই একটা যে হইতে পারে, এইটা হইতে পারার সপক্ষে এটা এটা যে আমি যে হ্যাঁ বোধক আপনার সাথে সম্মতি জানাবো যে হ্যাঁ ভাই এটা হইতেই পারে, তো সেইটার পক্ষে সেইটার সাপোর্টিভ এভিডেন্স কোথায় আমার কাছে যে আমি আপনাকে বলবো যে এটা ভাই হইতে পারে? বা ধরেন আমি বললাম যে না 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 এটা হইতেই পারে না, সেইটারও বা এভিডেন্স কি আমার কাছে যে এটা হইতেই পারে না, এটার উল্টাটা হবে, এটারই বা এভিডেন্স কি? আমার কাছে তো কোনো তথ্য প্রমাণই নাই যে এটা হইতে পারে কি হইতে পারে না। আমি আপনারা কিভাবে বলবো যে এটা হইতে পারে কি হইতে পারে না, যে বিষয়ে আমার তাহলে কোনো আমরা কি এটা বলতে পারি যে সবকিছু মানে এমনি এমনিতেই হচ্ছে, আউট অফ থিন এয়ার সবকিছু হচ্ছে, মানে সবকিছু ন্যাচারালি হচ্ছে, এটার পিছনে কোনো ভাই, ইন্টেলেকচুয়াল বিইং নাই, আমরা এটা কি যেটা আমরা বলতে জানি পারি? ভাই, আমরা যেটা জানি সেটা আমরা বলতে পারি। যেটা আমরা জানি না সেটা সম্পর্কে আমরা কিভাবে একটা এক্স্যাক্টলি, সিদ্ধান্তে পৌঁছাতে পারবো? সিদ্ধান্তে পৌঁছাতে আচ্ছা পারি না, রাইট? আচ্ছা, হ্যাঁ আমি তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করতে চাইছেন? জি। মানে আপনি বলছেন একজন ঈশ্বর আছে, মানে থাকার সম্ভাবনা আছে এরকম বলছেন? আহ আমি জানি না, আমি এটা বলতে চাচ্ছি যে আমি জানি আচ্ছা, না, আপনি জানেন। আমি এটা বলতে আচ্ছা, চাচ্ছি। এবার একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, যে এই যে ধরুন একজন ঈশ্বর আছেন, তিনি যদি একজন সর্বশক্তিমান ঈশ্বর যিনি আপনার ভালো চাইছেন, তাকে আপনি আমি হুম। মানে আপনি একটু ভেবে দেখবেন তো, এই যে 1945 এ 6th এবং 9th আগস্ট যে দুটো বোমা বিস্ফোরণ হলো, হাজার হাজার মানুষ মারা গেল, এই ঈশ্বরের কি যদি একটা প্ল্যান থাকতো, উচিত ছিল না এটাকে প্রিভেন্ট করা? নাকি আপনি বলছেন এটা হাস্যকর। প্ল্যানের তো অন্তর্ভুক্ত? এটা না, এটা 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 নিয়ে যদি আমি আপনার সাথে কথা বলতে চাই সেক্ষেত্রে তো হ্যাঁ, এটা এটা এইসব নিয়ে আমি কি চিন্তা করি সেটা আচ্ছা আমি আপনাকে অমিত ভাই, বলতে পারি, কিন্তু আমার চিন্তাটা ঠিক শিওর। কিনা সেটা আমি আপনাকে বলতে পারি না। অমিত ভাই করোনার এক্সাম্পল অমিত তো ভাই কি ওনাকে আমাকে দেওয়া শুনতে যেতে পারে। পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি আপনাকে। হ্যাঁ করোনার এক্সাম্পল তো ডেফিনেটলি দেয়া যেতে পারে। হ্যাঁ কিন্তু একজন যার এরকম একটা মানে এরকম একটা প্রিভেন্ট করার ক্ষমতা নেই, যে মানুষ মানে একটা এরকম একটা শিশু মানে কোনো মানে বাছবিচার নেই। তাদের কি পাপ ছিল আপনি জানেন না, হুম কি ছিল জানেন না। এরকমভাবে আপনি জানি না যে কোনোদিন ডকুমেন্টারি গুলো দেখেছেন কিনা। দেখবেন হাজার, হাজার মানুষকে এরকম এই ট্রাকে করে করে বুলডোজারে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কবর দিচ্ছে। আমি জানি না মানে একজন ঈশ্বর থাকলে তার উচিত এটাকে প্রিভেন্ট করা। যদি সেই ঈশ্বর যদি এটা প্রিভেন্ট করতে না পারে, আচ্ছা, তাকে অস্বীকার করার যথেষ্ট কারণ আছে। এই যে আমরা প্রত্যেক দিন হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে চিকেন খাচ্ছি, বিফ খাচ্ছি, তারপরে ওয়াইল্ড লাইফ ডেস্ট্রয় করতেছি, এত লাইফ হ্যাঁ, ডেস্ট্রয় হ্যাঁ। করতেছি, বলছেন এটা তার তার তো এইসব তো শাস্তি তাদেরকেও হিসেবে। প্রিভেন্ট করতেছে না, তাই না? এক্স্যাক্টলি, তাদেরকে প্রিভেন্ট করছে, অবশ্যই করছে না। তার শাস্তি আমি তার আপনাকে মানে বলছি না, আমি তার আচ্ছা শাস্তি হিসেবে আমি অমিত ভাই, আপনাকে বলছি না, আমি অমিত ভাই আপনাকে যে তার সাথে জিনিসটা বলতে চাচ্ছি যে
শাকিল ভাই, একটু একটু সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছিলাম আপনার সাথে, বেশিক্ষণ না, 2 মিনিট। আপনার কাছে যে মনে হচ্ছে যে মহাবিশ্বে যা কিছু হচ্ছে সেটা জি, সংক্ষেপে কোনো আলোচনা আমি অ্যাকচুয়ালি একটু একটু শেষ করে আসিফ নিই ভাইয়ের সাথে শাকিল সাহেব, কথা শুরু করলাম। একটু 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 জি একটু শেষ করে নিই, একটু শেষ করে নিই। জি আপনার যে মনে হচ্ছে পুরো মহাবিশ্বটা কোনো একটা স্রষ্টা কন্ট্রোল করছেন, এটা মনে হওয়ার পিছনের এক্সাক্ট রিজনটা কি? কি দেখে বুঝেছেন? কোনো কারণ একজন আমরা তো স্রষ্টা মহাবিশ্বের কন্ট্রোল কোনো স্রষ্টা। করছে জি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখ মানে আমি যখন একটা কম্পিউটার ডিজাইন করি, হ্যাঁ, তো এই কম্পিউটারটা প্রত্যেকদিন কাজ করবে, সেটার জন্য প্রত্যেকদিন এই কম্পিউটারটাকে আমাকে মনিটর করতে হয় না, বা প্রত্যেকদিন এটার ডিজাইনটাকে চেঞ্জ করতে হয় না। আমি একটা কম্পিউটার ডিজাইন করে দিলাম, প্রোগ্রাম সেট করে দিলাম, কম্পিউটারটা এইভাবে কাজ করবে। এখন একটা এআর ইউজ করা একটা রোবট, হ্যাঁ, সেটাকে যদি আমি এই দায়িত্বটা দেই যে সে আমার অফিস এক্সপেন্স গুলা সে এন্ট্রি করবে, তার কাজটা শুধু এইটুকু, হ্যাঁ, কিন্তু তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা আচ্ছা শাকিল ভাই, আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনার ইয়াটা, আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি একটা সে ছোট একটা গল্প বুঝতেছে যে বলি। সে একটা আমি 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 শাকিল শেষ করি। মজুমদার ভাই, আপনারা তো অনেক গল্প বললেন, আমি তো বললাম না। আমি তো অনেক গল্প শুনলাম আপনাদের, ভাই আমাকে একটু শুনেন কাইন্ডলি। ভাই আপনার গল্পটা, আচ্ছা ঠিক আমি আছে, কিন্তু দ্রুত শেষ। একবারও কথাটা শেষ করতে পারি নাই, আমি একবারও কথা শেষ করতে পারি নাই। আমি সরি, এভাবে বলতে বলতে হচ্ছে আমাকে, কারণ আমি আসিফ ভাইয়ের সাথে কথা শুরু করলাম, ফারাজ ভাই তারপরে কথা শুরু করলেন, অমিত ভাই কথা শুরু করলেন, আমি কারোর সাথেই কথা শেষ করতে পারলাম না। হ্যাঁ, তো আসিফ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনার কোনো পয়েন্ট মেক হচ্ছে না আপনার কথা থেকে। পয়েন্ট কেন মেক হচ্ছে না আমি সেটাই বুঝতে পারতেছি না। মানে কারণ আমি হচ্ছে কি খুব ইলজিক্যাল কথা আপনি বলতেছি? হ্যাঁ, আপনি মানে ভ্যালিড আর্গুমেন্ট দিতে পারছেন না। আপনি প্রথম যে আর্গুমেন্টটা দিলেন সেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এটা একটা লজিক্যাল ফ্যালাসি, যে আমরা যেহেতু জানি না সেহেতু এটা কোনটা হইতেই পারে। আর্গুমেন্ট অফ ইগনোরেন্স? আমি আপনি তো এই যখন জায়গাটাতেই বলেছেন, কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি যখন আমি তো বলেছেন, এই জায়গাটা ভাই আসিফ একটু ভাই কথাটা শুনে নিন, একটু একটু কথাটা শুনে নিন থামাচ্ছি আপনাকে। আপনাকে। আসিফ ভাই একটু আহ, একটু ভাই থামাচ্ছি। আপনার আমি সরি আসিফ ভাই, সরি, আপনি একটু প্লিজ আমার কথাটা শুনেন। আমি তো এই জায়গাটাতেই আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ভাই এটা তো আমি জানি না, হ্যাঁ, যে এটাতে কোনো প্ল্যান আছে কিনা, এবং আমি তো এইটাও জানি না যে কোনো প্ল্যান নাই। সো আমি যেমন বলতে পারতেছি না, যদি আমি যদি না বলতে পারি যে প্ল্যান নাই, যে আপনি আমাকে বুঝাই দেন, আমি বললাম যে হ্যাঁ ওকে ফাইন কোনো প্ল্যান নাই, তাহলে আপনি কোন আর্গুমেন্টের উপর বেস করে, কোন আর্গুমেন্টের উপর দাঁড়ায় আপনি বলবেন যে প্ল্যান নাই? আপনি কি আমার কথাটা ভাই বুঝতে পারছেন আমি ভাই? আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এটার পেছনে কোনো প্ল্যান আছে, এইটার সপক্ষে কোনো প্রমাণ জি, নাই। যেই একটা হ্যাঁ, পজিটিভ ক্লেইমের সপক্ষে কোনো প্রমাণ থাকবে না, সেটাকে খুব হ্যাঁ, সহজেই বাতিল সেটা করে দেওয়া যাবে। আমরা মানবো না। আপনার ভাই, হ্যাঁ, আপনি মাঝখানে মাঝখানে কথা যেটা যে বলছেন, ভাই মাঝখানে মাঝখানে যে সাউন্ড করছেন, এটা না করলে ভালো হয়, কারণ তাহলে আমাদের সাউন্ডটা হয়ে যায়, সাউন্ডটা নষ্ট হয়ে ওকে যায়। ওকে শিওর, এটা আমি করবো না। জি জি হ্যাঁ ঠিক আছে, একটু একটু জি মিউট করে রাখেন, তাহলে নিজেকে একটু মিউট করে রাখেন। যে জি জি আপনাকে একটা, বলেন। হ্যাঁ, আপনি যেই যেই জিনিসটা করছেন সেটা হচ্ছে যে আপনি দাবি করছেন, একটা কিছু দাবি করছেন, যখন একটা পজিটিভ ক্লেম করেন, আপনার দাবিটা হচ্ছে একটা সুপার ন্যাচারাল ক্লেম। আপনি যখন একটা ন্যাচারাল ক্লেমও করবেন, তখনই আপনার আসলে এভিডেন্স দেখাতে হবে। তার উপরে তো আপনি একটা সুপার ন্যাচারাল ক্লেম করে ফেলেছেন, সেটার পেছনে তো আপনার খুব ভালো, খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু আপনার এভিডেন্স দেখাতে হবে। না দেখালে তো আপনার কথাটাকে আমরা বাতিল করে দিব। আপনার কথাটা খুব সহজেই আপনার প্রমাণের অভাবেই বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং আপনার দাবিটা টিকছে না, থোপে টিকছে না। বিপরীতে আমরা কিন্তু কোনো দাবি করি নাই যে প্ল্যান নাই, কোনো প্ল্যান নাই এরকম কিন্তু কোনো দাবি আমরা করি নাই। সুতরাং আপনি আমার কাছে এইটা প্ল্যান নাই সেটার সপক্ষে কোনো প্রমাণ দাবি করতে পারেন না, কারণ আমরা সেরকম দাবি করিই নেই। আমরা শুধুমাত্র আপনার দাবিটাকে বাতিল করে দিয়েছি প্রমাণের অভাবে। এখন আপনাকে আমি একটা গল্প বলি, ছোট একটা গল্প, যে একটা রাস্তার ধারে একটা ছোট মানে ট্রাক একদিন যাচ্ছিল, ট্রাকের টায়ারটা ওই যে রাস্তার ধারে মানে একটু গেথে গিয়ে এখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে। গর্ত তৈরি হয়ে একদিন বৃষ্টি পড়ে সেই গর্তটা ভরাট হয়ে গেছে, পানিতে ভরাট হয়ে অনেকদিন ধরে পানিটা নিচ্ছিল ওইখানে। তারপরে কিছু শ্যাওলা টেওলা জন্মেছে সেখানে। তারপরে কিছুদিন পরে দেখা গেল সেখানে কিছু ব্যাঙের বাচ্চা জন্ম নিয়েছে। হ্যাঁ, এই যে উড়ে টুড়ে আসে, বিভিন্ন জিনিস টিনিস উড়ে টুড়ে আসে, আশপাশ থেকে আসে, পুকুর টুকুর থেকে আসে, কিছু ব্যাঙের বাচ্চা জন্ম নিয়েছে। ব্যাঙের বাচ্চা জন্ম নিয়ে তারপরে তারা একটু বড় হলো, শ্যাওলা টেওলা খেয়ে একটু বড় হলো, পানি টানি খেয়ে একটু বড় হলো। তারপরে তারা আবার বাচ্চা জন্ম দিল, তারা আবার বাচ্চা জন্ম দিল। এইভাবে 10-15টা প্রজন্ম পার হয়ে গেল। 10-15টা প্রজন্ম পার হয়ে যাওয়ার পরে একদিন একটা ব্যাঙ, তার নাম ধরেন গিয়ে আসিফ মহিউদ্দিন, বা ধরেন শাকিল মজুমদার নাম দিলাম, হ্যাঁ, সেই ব্যাঙটা ওই মানে ডোবার ছোট একটা ডোবা, সেই ডোবাটার পাশে
আহ বসে সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছে, কি সুন্দর এই ডোবা, কি গোলাকার এই ডোবাটা, কি চমৎকার শ্যাওলা জন্মেছে এই ডোবাটাতে, দেখো দেখো কি চমৎকার শ্যাওলাটা জন্মেছে এই ডোবাটার পাশে, কি চমৎকার পানি, এই যে পানিটা যে আছে না, পানিটা একদম আমাদের পারফেক্ট, আমাদের জীবন ধারণের জন্য একদম পারফেক্ট। পানিটা যদি একদম পরিষ্কার হতো তাহলে কিন্তু আমরা এখানে বেঁচে থাকতে পারতাম না, তাহলে আমরা এখানে মরে যেতাম। কিন্তু পানিটা একটু কাদা একটু পানি, তার মানে হচ্ছে আমাদের জন্য একদম পারফেক্ট পারফেক্ট পানি। এই যে শ্যাওলাগুলা যদি সবুজ না হয়ে কালো হতো তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না। এই যে মানে মানে ডোবাটা যদি একটু আরেকটু ছোট হতো তাহলে কিন্তু আমরা বাঁচতে পারতাম না, বা ডোবাটা যদি অনেক বড় হতো তাহলেও কিন্তু আমাদের অনেক সমস্যা হতো, সেখানে অনেক মাছ টাছ চলে আসতো, মাছ টাছ চলে আসলে আমাদের খেয়ে ফেলতে পারতো। তাহলে এই যে কি পারফেক্টলি ডিজাইন করা হয়েছে এই ডোবাটাকে, যে পারফেক্টলি একজন ডিজাইন করে আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছে, এবং আমরা এখানে কত দেখো কত বড় হয়ে গেছি, কি পারফেক্ট প্ল্যানিং, হ্যাঁ, কি দুর্দান্ত অবস্থা, আমরা এই যে বেঁচে আছি, আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছি, এই পারফেক্ট প্ল্যানিং। তো তার কাছে জিনিসটা পারফেক্ট প্ল্যানিং মনে হবে, তার কাছে মনে হবে কোনো একজন ট্রাক ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একদিন যাওয়ার সময় কত করে একটা গর্ত করে দিয়ে গেছে, এবং খুব সুন্দর করে গর্তটা করে দিয়ে গেছে, এবং সেই সেই একজন ঈশ্বরই আসলে, সেই তাদের কাছে তো সেই ঈশ্বর, মানে সেই ডিজাইনারই আবার সেখানে আবার ওই রকমের পানি দিয়ে গেছে যে পানিটা তাদের জন্য পারফেক্ট ছিল। তারপরে আবার তারা সেই ইয়াটা আবার সেই রকম শ্যাওলা দিয়ে গেছে যে শ্যাওলাটা তারা খেতে পারে, তারপর তাদেরকে সেখানে ছেড়েছে, এবং তারা সেই শ্যাওলাকে এখন বড় হয়ে প্রজন্মের পর প্রজন্ম এসছে। তার কাছে এটা মনে হতে পারে, কিন্তু সত্য কথা হচ্ছে এটার পেছনে কোনো প্ল্যান ছিল না। কোন একজন ট্রাক ড্রাইভার মানে পথ করে একদিন গাড়ায় পড়ে গিয়ে একটু গর্ত, টায়ার হয়ে গর্ত হয়ে গেছে, এটা তার প্ল্যান কোনো গর্ত না। এবং পানিটাও যে এসেছে, পানিটাও কোনো কেউ প্ল্যান করে এসে পানি ফেলে দিছে সেটাও না। তারপরে যে শ্যাওলাগুলো এসে, শ্যাওলাগুলো কে প্ল্যান করে এসে রেখে যায় না, সেগুলো উড়ে উড়ে এসে পড়েছে। এখন এই ঘটনাগুলা একটার পর একটা ঘটনা ঘটেছে দেখে সেই প্রথম প্রজন্মের ব্যাংকগুলা সেখানে টিকে গেছে। যদি সেটা না করতো, এমন যদি হতো যে ওই ট্রাকটা আবার একদিন মানে গাড়ায় পড়েছে এবং সমস্ত ব্যাংক একদম থ্যাতলায় চলে গেছে, যেই ওই ডোবাটার ভিতর যে কয়টা ব্যাংক ছিল তাদেরকে থ্যাতলায় দিয়ে চলে গেছে ট্রাকটা, বা এমন যদি হতো যে সেই ট্রাকটার ভিতরে একটা বিষাক্ত পদার্থ ছিল, যে পদার্থটা ওই ডোবার ভিতরে পানিতে সেই বিষাক্ত কেমিক্যালটা পড়েছে, সেটার কারণে সেই ডোবার সমস্ত প্রাণী মারা গেছে, এরকম যদি ঘটতো, বা এরকম যদি ঘটতো যে কোনো বৃষ্টি পড়ে নাই সেখানে, সেটা হচ্ছে মরু অঞ্চল, শুষ্ক মরু অঞ্চল, তাহলে সেখানে পানিও জমতো না, শ্যাওলাও হইতো না, ব্যাঙের বাচ্চাও দিত না। এই ঘটনাগুলো একটার সাথে একটা ঘটেছে দেখে, ঘটনা পরম্পরার কারণে সেই ব্যাংকটা ওইখানে বসে এই কল্পনাটা করতে পারছে যে কি সুন্দর ডিজাইনার আমাকে ডিজাইন করে এখানে এসে ছেড়ে দিয়েছে। কিন্তু ওইখানে যদি একটা ঘটনার ভিতরে যদি একটা ছেদ পড়তো, বা একটা ঘটনার ভিতরে যদি একটা এমন একটা ঘটনা ঘটতো যেটা ওই ব্যাংকদের প্রাণ ধারণের জন্য উপযোগী ঘটনা না, তাহলে কিন্তু সেইটা হতো না। এখন আপনি হচ্ছেন সেই ব্যাংকটা, বা আমরা হচ্ছে সেই ব্যাংকটা যারা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি যে কি সুন্দর প্ল্যান করে আমাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা তো সেটা না বলেই তো মনে হচ্ছে। কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো যখন আমরা অ্যানালাইসিস করি, দেখি যে প্রত্যেকটা প্রাকৃতিক ঘটনা, যে ট্রাকটা একদিন গাড়ায় পড়ে গেল, বৃষ্টি হলো, শ্যাওলা হলো, ব্যাঙ আসলো, সেখানে যদি কোনো কেমিক্যাল পড়তো তাহলে এটা হতো না। যেমন ধরেন 100-500 বছর আগে যদি একটা উল্কাপাত ঘটতো পৃথিবীতে, তাহলে আপনি আর এখানে বসে আমাদের সাথে এই আলোচনাটা করতে পারতেন না, তখন হয়তো মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ, এইগুলা হয়েছে দেখে আপনার কাছে এটা মনে হচ্ছে যে এটা প্ল্যান, কিন্তু প্ল্যান তো এটা তো আপনি আছেন, এটা তো আপনার মানে এটার পেছনে একটা প্ল্যান আছে, সেটার সপক্ষে কোনো যৌক্তিক প্রমাণ না তো, তাই না? এই যে মানে আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন আমি আপনার কথার সাথে একমত, কিন্তু পুরোপুরি একমত না আর কি। সেটা হচ্ছে কি, ধরেন আমি এটা প্রমাণ করতে পারলাম না, হ্যাঁ, যে প্ল্যান আছে, এটা প্রমাণ করা আমার জন্য কঠিন, যদিও সবকিছু প্ল্যান ওয়াইজ হচ্ছে, কিন্তু আমি বলতে পারবো না যে কেউ একজন পিছনে বসে এটা প্ল্যান করছে, বা কারো একজনের প্ল্যান অনুসারে, মানে একটা সুপার পাওয়ারকে ডিফাইন করা আমার জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, মানে তো আপনি আপনি বলতে চাচ্ছেন আপনি এই জানেন জায়গাটাতে, কিন্তু আপনি প্রমাণ করতে পারছেন না, এটা আপনি বলতে চাচ্ছেন? না না, আমি 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 যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি কিভাবে বলবো যে আমি জানি? আমি না না, আপনাকে যে তাহলে জিনিসটা বলতে চাচ্ছি, মানে একটা জায়গায় তো আমি প্ল্যান দেখতে পাচ্ছি, তাই না? আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারছেন না, আপনার কাছে এভিডেন্স নাই, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন। অ্যাকচুয়ালি এটা তো আমার একেবারে পার্সোনাল ব্যাপার, তাই না? কারণ আমাদের ডিসিশন গুলো তো এরকম হয় যে আমাদের ডিসিশন গুলো সবসময় শাকিল সাহেব, পরিবর্তন। শাকিল সাহেব,
একটা ইয়ে ধরে নেন যে মনে করেন আজকে আমরা আপনি আমি সবাই জান্নাতে ধরে ফারাজ নেন। ভাই, আমি কি আপনাকে একটু থামাবো? হ্যাঁ আমি কি sure, একটু থামাবো আপনাকে ফারাজ ভাই? ফারাজ ভাই, মানে অ্যাকচুয়ালি আমি তো আসিফ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম একটা ব্যাপারে, তো আমি কিন্তু না ভাই, আসিফ না ভাইয়ের ভাই, একটা আমরা ব্যাপার, সবাই একটা মিলেই কথার কথা বলছি। প্রসঙ্গে কথা বলতেছিলাম। ভাই না না, আমরা তো আসিফ সবাই ভাই, আমি মিলেই কিন্তু আপনার একটা কথা, যে আমি কিন্তু আপনার একটা কথার প্রসঙ্গে আমি কিছু কথা বলতেছিলাম, তাই না? তো ওই জায়গাটাতে যদি আমাকে এভাবে থামায় দেওয়া হয়, তাহলে কিন্তু আমার কথাটা শেষ হচ্ছে না, বারবার কথা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসতেছে, কথা সামনের দিকে আগাচ্ছে না, তাই না ভাই? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনার ফারাজ তো ভাই, আমি সরি, আপনার আমি সরি, আমি সরি। আপনার পয়েন্টটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা শাকিল ভাই, আপনি একটু ওয়েট করেন, আমার পয়েন্ট ফারাজ তো ভাই যে ক্লিয়ার। কথাটা বলছিলেন সেটা একটু শুনে আসি। জি জি, প্লিজ। আচ্ছা শাকিল সাহেব ধন্যবাদ। আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল জি সিনারিও নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ধরে নেন আজকে জি আপনি আমি জান্নাতে, ধরে নেন And, জান্নাতে যেয়ে আমরা একটা স্রষ্টাকে দেখলাম, ধরে নেন আমরা আল্লাহকেই দেখলাম। এখন আল্লাহকে দেখার পর আপনি আমি মিলে চিন্তা করলাম, আচ্ছা এই যে এত সুন্দর একটা ক্রিয়েটার, এত সুন্দর একটা বিং, এত কমপ্লেক্স ওয়েতে সেটাকে বানানো, মানে এই এত কমপ্লেক্সিটি তার ভিতরে, সে যেটা করতে যাচ্ছে সেটা করতে পারতেছে, আমরা যা চাইতেছি সেটা সে নিয়ে আসতে পারতেছে, তার মধ্যে কোনো ত্রুটি নাই, সে একটা আহ, মানে তার মধ্যে কোনো কমতি হচ্ছে না, এইরকম একটা জিনিস, এইরকম একটা স্রষ্টা, সে কি অটো অটো আসতে পারে? সে কি সে কি মানে আহ, এমনি যেতে পারে? মানে এমনি এমনি এটা এমনি 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 থাকতে পারে? তাহলে আমি মিলা ভাবলাম যে এইটারও একটা স্রষ্টা আছে। আপনি যে মেথোডোলজি দিয়ে ভাবতেছেন আমি সেই মেথোডোলজি ফলো করতেছি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি দেখছেন যে আপনাদের মহাবিশ্বে ন্যাচারাল কিছু লস আছে, ন্যাচারাল কিছু লর মধ্যে আমরা আবদ্ধ, ঠিক আছে? এখন আপনি বলতেছেন যে হ্যাঁ, যেহেতু ন্যাচারাল ল, সেহেতু এইটা একজন পরিচালনা করছেন, এটার পিছনে একজন স্রষ্টা আছে। কিন্তু ওইভাবে যদি আপনি মানে আহ, এই যে ল আছে দেখেই কোন একটা স্রষ্টা থাকতে হবে, এই জিনিসটা কিন্তু নেসেসারি না। ধরেন দুইটা জিনিস মনে করেন দুইটা জিনিস, ধরেন আপনি অনেক কমপ্লেক্স একটা জিনিস, আহ একটা গাছও একটা কমপ্লেক্স একটা জিনিস। ধর না না, মনে করেন আপনার মোবাইলটা অনেক কমপ্লেক্স একটা জিনিস, আর আপনার বাড়ির সামনের গাছটাও কমপ্লিকেট একটা কমপ্লেক্স জিনিস। একটার স্রষ্টা আছে বলে আরেকটার যে স্রষ্টা থাকতেই হবে এমন কোনো কিন্তু রিজন নাই। এটা কিন্তু লজিক্যালি ভ্যালিড একটা আর্গুমেন্ট না যে আপনি আপনার মোবাইলটা যেহেতু আপনি ইয়ে করছেন, যেহেতু আপনার মোবাইলটা বানাইছেন, সেহেতু এই গাছটার একটা আচ্ছা ফারাজ ক্রিয়েটার ভাই, থাকতে আমি কি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, বলুন। জি, ফারাজ ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু জি, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আমরা আমরা যদি ওই জায়গাটাতে আমরা যদি সামারাইজ করি, হ্যাঁ, যে ধরেন আমরা এইভাবে বললাম যে আহ, এটা এটা প্রুভ করা ডিফিকাল্ট, যে সবকিছুর পিছনে কেউ আছে বা একটা সুপার পাওয়ার আছে, এটা ডিফাইন করা ডিফিকাল্ট, এটা প্রুভ করা ডিফিকাল্ট, সো আমরা বাদ করে দিলাম এই দাবিটা, যে থাকতে পারে, এই দাবিটা বাদ করে দিলাম। কিন্তু আমি এই দাবিটা বাদ করার মানে কিন্তু এটা হচ্ছে না, আমি কিন্তু এই দাবিটা বাদ করার সাথে সাথে এটা বলতে পারতেছি না যে কেউ নাই বা কিছু নাই, আমরা রাইট? আমরা তো দাবি তো এটা না, আমরা তো কেউ এটা দাবি করছি না যে কোনো স্রষ্টা নাই। আমরা বলছি রাইট, হ্যাঁ, রাইট স্রষ্টাতে রাইট। আমি বিশ্বাস আমি আমি করা। শেষ করি ভাইয়া, আমার কথাটা কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিশ্বাস তো পরে আসবে, আগে প্রথম ধাপ তো এটা। হ্যাঁ, তো আমি যখন বলছি যে কেউ নাই, তার মানে কিন্তু আমি বলতে পারতেছি না, সরি, আমি যখন এটা বলতে পারতেছি না যে কেউ আছে, তখন কিন্তু আমি এটাও বলতে পারতেছি না যে কেউ নাই, তাই তো? আমাকে বলতে হচ্ছে আমি জানি না। হ্যাঁ, তারপরে শাকিল আসবে ভাই, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, যে আমি কি বিশ্বাস করবো, শাকিল আমি ভাই কি বিশ্বাস করবো এই না। প্রসঙ্গ, শেষ করি ভাইয়া, প্লিজ প্লিজ, শাকিল ভাই এই প্রসঙ্গটা শেষ করি। এখানেই বলতে হবে। ভাই, এখানেই বলতে হবে, সরি আমার ভাই, 30 এখানেই সেকেন্ড বলতে তো। হবে। জি, আপনি আবার আমার বললেন, 30 আপনি আবার সেকেন্ড। বললেন, এখানে আমার বলতে হবে। কারণ হচ্ছে ও আচ্ছা, আপনার বলতে আপনি হবে, আমাকে, ওকে ওকে, হ্যাঁ। এখানে আমার বলতে হবে, কারণ হচ্ছে আপনি আমাকে জি একটু বলেন তো ভাই, যে ঘোড়ার ডিম বলে কিছু থাকতে পারে কিনা? ঘোড়ার ডিম বলে তো কিছু থাকতে পারে না, না। আহ, আপনি কি প্রত্যেকটা ঘোড়াকে চেক করে দেখেছেন যে প্রত্যেকটা একটা ঘোড়াও কি ঘোড়ার ডিম পারতে পারে না? প্রত্যেকটা ঘোড়া চেক করে দেখেছেন আপনি? ঘোড়া তো এই, মানে এইভাবে তৈরি না, বা আমি কি বলবো, এইভাবে আহ, কি বলবো, এটা আমি বিবর্তিত না যে ঘোড়া ডিমবে। কিন্তু একটা তো ঘোড়া থাকতে পারে, যে ঘোড়াটা ইতিহাসে একটা ঘোড়াও কি থাকতে পারে না যে ঘোড়াটা একটা ডিম পেড়েছিল? এটা কি একটাও থাকতে পারে না? আসিফ ভাই, যদি থাকতো তাহলে তো প্রমাণ পাওয়া যেত। হ্যাঁ থাকতো তাহলে অবশ্যই খুব ভালো বলেছেন ফাহিম ভাই, থাকতো তাহলে প্রমাণ পাওয়া যেত। কিন্তু প্রমাণ ধরেন নাই, কিন্তু আমরা কি তার থেকে বলতে পারি যে ঘোড়া কখনো ডিম পারবে না?
একটা ঘোড়া তো থাকতেই পারে যেটা ডিম পেড়েছিল বা পারে। একটা থাকতে পারে না শাকিল মজুমদার ভাই? আমরা ঘোড়া ডিম পারবে না এটা বলতে পারি কিনা জানি না, তবে আমরা তো নিশ্চিতভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে ঘোড়া ডিম পারে না, এটা তো আমরা নিশ্চিতভাবে বলতে আপনি পারি। আপনি কি প্রুফ করতে পারবেন পৃথিবীর প্রত্যেক ইতিহাসে, মানব ইতিহাসে যতগুলা ঘোড়া মানুষ পৃথিবীতে ছিল, প্রত্যেকটা ঘোড়ার ভিতর একটা ঘোড়াও কখনো ডিম পারেনি, এটা কি আপনি প্রুফ করতে পারবেন? না, এটা আমি কিভাবে প্রমাণ করবো? তাহলে আমরা কি এটা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো ঘোড়ার ডিম থাকতেও পারে, যেহেতু এটা প্রমাণ করা যাচ্ছে না, যে প্রত্যেকটা ঘোড়াকে টেস্ট করে দেখা যাচ্ছে না, তাহলে কি আপনি আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন যে ঘোড়ার ডিম পারতেও পারে আবার নাও পারতে পারে? নাকি আপনি আপনার কাছে যে তথ্য প্রমাণ আছে, যে তথ্য প্রমাণে আপনি দেখতেছেন সব ঘোড়াই, কোনো ঘোড়াই ডিম পারে না, এবং এমন কোনো প্রমাণও পাওয়া যায় নাই যে ডিম পেরেছে, সেইখান থেকে আপনি কি কনক্লুশনে আসতে পারেন? মানুষের মস্তিষ্ক কি এইভাবে কাজ করে? মানে আমরা যে ব্যাপারগুলো মানুষের নিয়ে ভাই, কথা আমি বলতেছিলাম এই ব্যাপারগুলোর সাথে আমি মানে আমি আপনাকে একটা যৌক্তিক আহ, অবস্থান আপনাকে ক্লিয়ার করছি, আপনি অনুগ্রহ করে একটু আমার প্রশ্নটার উত্তরটা দেন প্লিজ। অ্যাকচুয়ালি এই 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 প্রশ্নটার অ্যান্সার আমি কি 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 দিব বলেন? আমি তো আমার জীবনে কখনো এই জিনিসটা চিন্তা করি নাই যে একটা ঘোড়া অতীতে কখনো ডিম পারছে কিনা বা ভবিষ্যতে কখনো ডিম পারতে পারে কিনা। বা এখন আপনি যদি আমাকে বলেন যে ভবিষ্যতে একটা ঘোড়া ডিম পারতে পারে, তো এটা তো আমি আপনাকে কিভাবে ভবিষ্যতের কথা বলবো যে বলেনি, না পারবে না, ভবিষ্যতের এটা তো কথা আমি বলেনি, আপনাকে বলতে পারবো না। ভবিষ্যতের কথা আমি একবারও আপনাকে বড় বলেনি, ভবিষ্যতের কথা একবারও আচ্ছা, বলেনি, অতীতের কথা ওকে ফাইন, বলছে। একটাও ঘোড়া আপনি কি যদি আপনার অতীতের কি কথা মনে আমাকে হয় যে বলেন, ঘোড়া, আপ- আপ- আপনার কি মনে হয় যে ঘোড়ার ডিম হতে পারে? এটা না আপনার এটা কি তো আমি মনে হয় যে আপনাকে ঘোড়ার বলতে ডিম পারবো হতে না পারে? যে আচ্ছা, আপনি বলছেন যে আচ্ছা, আপনি বলতে পারবেন যে ঘোড়ার অপ্রাসঙ্গিক ডিম হতে পারে অপ্রাসঙ্গিক কিনা। একটা কথা বলি ইন ভাই, মাই ওপিনিয়ন অপ্রাসঙ্গিক একটা কথা ইন বলি। আসিফ ভাই, আমরা ইন মাই ওপিনিয়ন ইন মাই ওপিনিয়ন আচ্ছা, জি। ওই আপনাদের আলামিন সাহেব নক করেছিলেন, উনি আর কি কথা বলতে চান, মানে বিষয়ে, আপনার বাল্য বিবাহ বিষয়ে কথা বলতে চান। আমি কি বলবো তাকে আসতে আজকে? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই আসতে বলেন। আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, আমাকে যদি একটু সুযোগ দিতেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আমার ছিল লাইফ না আজকে। তো ভাই, আসিফ ভাইয়ের লাইফ। আমার তো হ্যাঁ লাইফ হ্যাঁ না। ফাহিম ভাই, আপনিও সুযোগ পাবেন, সরি আমি অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি, কিন্তু জি শাকিল মজুমদার ভাই, আপনি এই পাজলটা একটু সলভ করেন আগে, যে কেউ একজন দাবি করলো যে জি ঘোড়ার ডিম বলে কিছু আছে। হুম, এখন আপনি কি তাকে প্রুফ করতে পারবেন ঘোড়ার ডিম বলে? মানব ইতিহাসে একটা ঘোড়াও কখনো ডিম আচ্ছা পারে নাই, এবং মানব ইতিহাসে ঘোড়ার ডিম বলে কিছু নাই, কখনো ছিল না, এক্সিস্ট করে না। এটা তো আপনি প্রত্যেকটা ঘোড়াকে টেস্ট করে করে, ইতিহাসে যত ঘোড়া ছিল সবগুলাকে টেস্ট করে আপনার পক্ষে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, এটা কোনো প্রাকৃতিক দাবি না। মানে প্রকৃতিতে আমরা যে জিনিসটা দেখি সাধারণত, ঘোড়া ঘোড়া বাচ্চা দেয়, কিন্তু এটা হচ্ছে একটা উদ্ভট দাবি, এটা হচ্ছে একটা অপ্রাকৃতিক দাবি। হ্যাঁ, এটা হচ্ছে জি গিয়ে যেটা ন্যাচারালি আমরা দেখি না সেরকম একটা দাবি, তাই না ভাই? জি জি এখন এইটার এইটার বিরুদ্ধে জি আপনি এমনও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছেন না যে মানব ইতিহাসে কোনো ঘোড়া ডিম পারে নাই, এরকম কোনো এভিডেন্স আপনার কাছে নাই, যে আপনি সবগুলা ঘোড়া টেস্ট করে দেখতে পারেন নাই। কিন্তু আমরা যেটা নর্মালি জানি, প্রাকৃতিক ঘটনা যেগুলো, সে ঘোড়া বাচ্চা দেয়, ঘোড়া কোনো ডিম পারে না, এটা আমরা জানি। কিন্তু হইতেও পারে একটা ঘোড়া হয়তো ডিম দিতেও পারে, এরকম সম্ভাবনা থাকতেও পারে, যদি মানে আমরা সেই ক্লেমটাকে এন্টারটেইন করি যে হ্যাঁ ঠিক আছে, একটা ঘোড়া থাকতেও পারে। এখন আপনার প্রমাণ করতে হবে যে এরকম কিছু থাকতেই পারে না। এটা তো আপনি কখনো 100% কি প্রুফ করতে পারবেন? না আমি পারবো না। তাহলে এই যে একই জিনিস প্রযোজ্য ওই ক্ষেত্রেও, আপনি যে কথাটা বলছিলেন সেই কথাটার প্রসঙ্গে এই জিনিসটা আনলাম, যে আপনি তো কখনো প্রমাণ করতে পারবেন না, এটা তো একটা মানে ঈশ্বর বলে কিছু নাই, স্রষ্টা বলে কিছু নাই, সেটা তো, সেটাও ঘোড়ার ডিমের মতোই সিমিলার। কারণ জি হচ্ছে দুইটাই হচ্ছে অপ্রাকৃতিক দাবি, সাধারণত আমরা প্রকৃতিতে যে জিনিসটা দেখি সেই জিনিসটা থেকে বিপরীত। হ্যাঁ, আমরা প্রকৃতিতে দেখি যে বৃষ্টি পড়ে, কিন্তু মানে ধর্মগ্রন্থ থেকে আমরা দেখি যে ঈশ্বর বৃষ্টি পড়ায়, বৃষ্টি ঝরায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপ্রাকৃতিক দাবি। অপ্রাকৃতিক দাবি জিনিসগুলা প্রমাণ করতে হবে আপনার। আপনি আচ্ছা, তাহলে আমরা প্রমাণের সিদ্ধান্ত কিভাবে দায়িত্বটা, নিব? মানে আমরা প্রমাণের যতটুকু দায়িত্বটা দেখি ওই এটা কি বলা হয়, আমরা এটা যা কি দেখি। যুক্তিবিদ্যায়, যুক্তিবিদ্যায় এটা কি বলা হয়? বার্ডেন অফ প্রুফ। যে আচ্ছা দাবি উপস্থাপন করে তাকে প্রমাণ দিতে হয়। কেউ যদি সেই দাবির দাবির সপক্ষে যুক্তিগুলা দেখে যদি ডিসাইড করে যে এই যুক্তিগুলা গ্রহণযোগ্য না, তাহলে তার কোনো প্রমাণ দেখানোর দায় নাই যে তার উল্টাটা সত্য কিনা বা তার উল্টাটা ঠিক কিনা, এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো যুক্তি তারও দেখাতে হবে না। সে শুধুমাত্র
যে দাবি করেছে তার যুক্তিগুলাকে ভ্যালিড কিনা, তার যুক্তিগুলা সেইগুলা দেখেই বলে দিতে পারবে যে এই দাবিটা ভ্যালিড না। তার মানে এটা না যে তার উল্টাটা সত্য হয়ে গেছে বা তার উল্টাটা সে দাবি করেছে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের স্ট্যান্ড হচ্ছে সৃষ্টিকর্তা আছে, এরকম কোনো প্রমাণ নাই, এরকম কোনো যুক্তি নেই, সুতরাং এটা বিশ্বাস করার কোনো কারণও নাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই, ঠিক আছে। এই জায়গাটা এই জায়গাটাতে আপনি যে বললেন, তো এর পরের স্টেপে যদি বলি, বা এরপরে আমি আমার মাথায় যে চিন্তাটা আসে আর কি, সেটা হচ্ছে ধরেন আহ, আমাদের আশেপাশে যত লাইফ আছে, যেমন ধরেন একটা মুরগি বা একটা ধরেন গরু, একটা ছাগল, তো সবকিছুর সাথে আমাদের যে পার্থক্যটা, হ্যাঁ, এই পার্থক্যটার জায়গা জায়গা তো মূলত অল্প কয়েকটা জায়গা। যেমন আমাদের বুদ্ধিবৃত্তির যে চর্চা করার অ্যাবিলিটিটা, তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে পারি। হুম। তো এই যে এই যে পার্থক্যটা, হ্যাঁ, আমি ধরে নিলাম যে এটা পরিবেশ থেকে আমরা পাইছি, প্রকৃতি থেকে পাইছি, নেচার থেকে পাইছি। হ্যাঁ। তো এই যে নেচার যে এই জায়গাটাতে বৈষম্যটা করলো, আমাদেরকে যে একটু এই যে চিন্তা করার শক্তিটা দিল, হ্যাঁ, যে এইটার পিছনে কোনো পরিকল্পনা আছে কিনা, আমরা যে এই যে এত কিছু, এত সায়েন্স আমাদের, এত হিস্ট্রি, এত এত কিছু আমাদের, এই যে আমাদেরকে যে এই শক্তিটা দিল, সেটা কেন দিল, মানে এই বৈষম্যটা কেন? আমরা তো অন্য আর একটা মানে প্রকৃতি তো আমাদেরকে এই ক্ষমতার, এই স্পেসিফিক এই ক্ষমতাটা মানে কেন দিল, এই ব্যাপারটার কোনো অ্যান্সার কি আপনার কাছে আছে, বা আপনি কি কখনো এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করেছি। ওই যে যে কুয়ার ব্যাংকটার কথা বললাম, ডোবার ব্যাংকটার কথা বললাম, সেই ডোবার ব্যাংকটার ওই ডোবার ভিতরে অনেকগুলো এমন এমন প্রাণী ছিল যেগুলাকে ব্যাংকটা খেয়ে ফেলতো। তখন ব্যাংকটা ভাবতো যে এই প্রাণীগুলোর থেকে তো আমি বেটার, কারণ আমি এগুলাকে খেয়ে ফেলতে পারি, এই ছোট ছোট কীট পতঙ্গ এগুলাকে তো আমি খেয়ে ফেলতে পারি। তার মানে আমাকে স্পেশালি তৈরি করা হয়েছে এই ডোবাটাতে থাকার জন্য, এবং আমি খুবই স্পেশাল। যে আমাকে যে ডিজাইনটা করেছে, এই ডোবাটার ডিজাইনটা যে করেছে, এই যে কত সুন্দর নীল আকাশ, কত সুন্দর ডোবা, কত সুন্দর কাদা কাদা পানি, এই ডিজাইনটা করেছে তিনি খুব পরিকল্পিতভাবে আমাকে তাদের উপরে স্থান দিয়েছে, যে প্রাণীগুলাকে আমি খেয়ে খেয়ে বাঁচতে পারি। দেখো কত সুন্দর, তার থেকে আমাকে শক্তিশালী বানিয়েছে। কিন্তু যদি এরকম ঘটতো যে একটা সাপ, সেই ডোবার পাশে একটা সাপ বসবাস করে, সাপটা একদিন করলো কি, সবগুলা ব্যাংকে খেয়ে ফেললো, সবগুলা ব্যাংকে খেয়ে একটা ঢেকুর তুলে সে ঘুমায় পড়লো। এখন তখন কিন্তু এই যে এই চিন্তাগুলা করার মতো কোনো ব্যাংক অবশিষ্ট থাকবে না, যে আকাশের দিকে তাকায় তাকায় ভাববে যে আমি ওর থেকে বেটার, আমি ওর থেকে শক্তিশালী, এই কারণে আমি ওদেরকে খেতে পারতেছি, ওদের থেকে আমাকে বেটার করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো মানে আপনি টিকে আছেন, সেই কারণে আপনি আসলে সেই জিনিসটা ভাবতে পারতেছেন। কিন্তু যদি এরকম হতো যে আপনার থেকে শক্তিশালী কোনো এলিয়েন আসতো, বা পৃথিবীতে যদি এরকম কোনো প্রাণী থাকতো আপনার থেকে শক্তিশালী বা আপনার থেকে বুদ্ধিমত্তায় বেশি, তাহলে আপনাদেরকে মেরে সাফ করে দিত, মানব জাতিটাকে আসলে মেরে সাফ করে দিত, গণহত্যা চালাতো। যেরকম হয়েছে নিয়ান্ডারথাল মানুষদের সাথে যে ঘটনাটা ঘটেছিল, যাদেরকে মেরে সাফ করে দিয়েছে, আমরা আসলে মেরে তাদেরকে সাফ করে দিয়েছি, সেই ঘটনাটা আমাদের সাথে ঘটতে পারতো। ঘটলে তখন আর এই শাকিল মজুমদার ভাই আপনি আমার লাইভে সেই কথাটা বলতে পারতেন না, যে আমাদেরকে স্পেশাল বানিয়ে ওদের থেকে বেশি শক্তি এবং বেশি বুদ্ধি দিয়েছে দেখে তার মানে আমরা এইখানে যেতে পারি, এই ডিসিশনে যেতে পারি যে আমাদেরকে কেউ বানিয়েছে। ভাই শাকিল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আরেকটা আলোচনাতে চলে যাব ভাই, আমরা অনেকক্ষণ কথা বলেছি আপনার আমি সাথে। একটু 2 মিনিট সময় নিচ্ছি আপনার। আচ্ছা ভাই, আপনি তো কথা শেষ করলেন, আমি তো আর কিছু 1 মিনিটের মধ্যে বলেন ভাই প্লিজ। এইভাবে আপনি আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো কিন্তু এর এর অনেকগুলা কথাই কিন্তু আমি বলি নাই। এগুলো ওই যে আপনি এটাকে কি যে কি কি ফলেসি বলে, তাই না, তাই না ভাই? ওই যে আমি একটা কিছু বললাম লজিক্যাল না, ফিলাসি। আপনি এক্স্যাক্টলি লজিক্যাল ফ্যালাসি। কিন্তু আমি আসলে কোনো লজিক্যাল আপনি আপনি ফ্যালাসি আপনি আপনি এই কাজটা করলেন, আপনি এই কাজটা করলেন, কারণ আমি কিন্তু একবারও বলি নাই যে আমাকে স্পেশাল করে বানানো হয়েছে, বা এই জন্য এই জায়গাটা থেকে আমি এটা প্রমাণ করতে পারি যে আমাকে কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে বানাইছে। আমি কিন্তু এইটা বলি নাই আপনাকে। আমি আপনাকে সিম্পলি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে একটা বৈষম্য কিন্তু আছে, সেটা কিন্তু আমরা দেখতে পারি, তাই তো? বৈষম্য থাকার মানে আপনার সিদ্ধান্তটা কি? বৈষম্য আছে এটা বলার পরে আপনার সিদ্ধান্তটা কি হবে? হ্যাঁ, এই যে এটার জন্য আমাদের অতিরিক্ত কোনো দায়িত্ব আছে কিনা। হ্যাঁ, যেমন আপনি কিন্তু আজকে আপনি যদি কেন মানুষ কেন এক্সক্লুসিভলি বুদ্ধিমান, সেটার পিছনের কারণগুলোর মধ্যে কিন্তু কোনো অতিপ্রাকৃতিক কোনো কারণ নেই। আপনি বলেন, আমি 2 মিনিটের মধ্যে সরি ডিস্টার্ব করলাম, আপনি একটু পড়ে দেখেন, ওটার মধ্যে কোনো অতিপ্রাকৃতিক কারণ আপনি পাবেন না। যাই হোক, শেষ করেন, সমস্যা নেই। আর ওটা নিয়ে পড়তেও পারেন যে মানুষ কেন শেষ করবো। অন্যান্য প্রাণী থেকে বেশি বুদ্ধিমান কেন, কিভাবে হইলো সে অন্যান্য প্রাণী থেকে বেশি বুদ্ধিমান, কিভাবে হতে পারলো, এটার পিছনের কারণগুলো যখন পড়বেন, ইভলিউশনারি ফ্যাক্ট গুলো যখন পড়বেন,
সেটার মধ্যে কোনো অতি প্রাকৃতিক কোনো কিছুর ইয়ে পাবেন না। আপনি অমিত ভাইয়ের সাথে এটা নিয়ে কোনো একদিন অন্য একদিন ডিসকাশন করতে পারেন। আমরা অমিত ভাইরা যখন এভলিউশন নিয়ে আলোচনা করে সেই দিন এই প্রাসঙ্গিক আলোচনা করতে পারেন। অমিত ভাই এটার উত্তর আপনাকে ভালো মতো দিবেন আমি আশা করি। আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে শাকিল জি ভাই। ঠিক আছে। আপনি তো হ্যাঁ, হ্যাঁ আপনি আমাদের হ্যাঁ লাইভে একদিন অ্যাড হন সেকুলার থেকে, ঠিক আছে? ওই দিনকে একটু আপনি আমাকে জানাবেন, জাস্ট জি ইয়ে করবেন, মেসেজ করবেন, আপনাকে অ্যাড করবো, ঠিক আছে? আমার মনে হয় আর সেটা সব থেকে ভালো হবে। আমি আমি শাকিল ভাই আজকে অনেস্টলি আজকে শাকিল আমি ভাই ব্যাপার অনেস্টলি হচ্ছে একটা কি, কথা বলি। হ্যাঁ শাকিল জি ভাই একটা আমি ছোট চলে যাবো। কথা আমি বলে, আমি জি ছোট একটা কথা জি বলে জি নি, আপনি একটু শুনে নেন যে জি আজকে জি আমি লাইভ করলে দেখা যায় মানুষের সংখ্যা একটু বেশি থাকে এবং আমার উপর প্রেশারটা একটু বেশি থাকে। আমি সবাইকে তো এত দিতে পারি না, এত টাইম দিতে পারি না সময় আপনাকে, দেওয়ার তারপরে জন্য। অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছি কিন্তু এখন আপনি জি জি বলতে পারেন যে আপনি কথা বলার সুযোগটা কম পেয়েছেন, কিন্তু এটা ইচ্ছাকৃত ভাবে না যে আপনাকে আপনার কথা থামিয়ে আপনাকে কথা বলতে না দিয়ে বা আমরা আপনার কথা শুনে ভয় পেয়ে যে আপনি বলে ফেললে তো আমাদের থেকে জিতে যাবেন, এই কারণে আপনাকে যে কথা কম বলতে দেওয়া হচ্ছে এইটা সেটার কারণ না। সেটার কারণ হচ্ছে গিয়ে যে মানে আপনার যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলার বিরুদ্ধে আমাদের ভ্যালিড আর্গুমেন্ট আছে দেখি আপনাকে বারবার থামানো হয়েছে। যদি আপনি মানে আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চান তাহলে সেকুলার হিউম্যান স্পেস থেকে একদিন লাইভে যুক্ত হন, সেই দিন আপনি আরো আরো বেশি সময় পাবেন আপনার বক্তব্য তুলে ধরার জন্য, ঠিক আছে? জি অবশ্যই ইনশাল্লাহ। আসিফ ভাই আমি শেষ করি, একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আহ, আমি অ্যাকচুয়ালি আপনাদের সব কথা আমি মানে আপনাদের অনেক আলোচনায় আমার শোনা হয়, আপনাদের পড়া হয়, আপনাদের লেখাও পড়া হয়। তো আহ, আমি সব আপনাদের সব মতামতের সাথেই যে সবসময় আমি একমত হই তা না, কিন্তু আমার একটা ব্যাপার খুবই ভালো লাগে যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার, কারণ আমাদের আহ, মানে নলেজ হচ্ছে এমন একটা ব্যাপার যে আমরা যত কথা বলবো তত আমরা হচ্ছে ঠিক জায়গাটাতে পৌঁছাইতে পারবো। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা ঠিক জায়গাটাতে পৌঁছাইতে চাই। তো অবশ্যই অবশ্যই এটা ভাই, যত আমরা শাকিল কথা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আজকে তাহলে আমরা জি অনেক অনেক শেষ ধন্যবাদ, করি। অনেক ধন্যবাদ। জি ভালো থাকবেন, হ্যাঁ, জি ঠিক জি আছে। তাহলে আপনাকে বিদায় জানালাম শাকিল মাহমুদ ভাই। আমি খুবই দুঃখিত যে অনেকক্ষণ আপনাদেরকে বসিয়ে রাখলাম আমি। আহ, আচ্ছা, আমি কি কাউকে বের করে দিয়েছি ভুল করে? না, সবাই সবাই আছে। আমাদের সাথে আলামিন ভাই যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আগেই ছিলেন ফাহিম ভাই এবং মফিজ ভাই। আলামিন ভাই, আমরা একটু ফাহিম ভাই মফিজ ভাইয়ের সাথে একটু কথা বলে আপনার কাছে ফিরে আসছি। আমি আজকে খুবই দুঃখিত যে আজকে একটু প্রেশার বেশি, একটু বেশি মানুষ যুক্ত হয়েছে। ফাহিম ভাই আপনি বলেন ভাই। আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি যদি একটু সংক্ষেপে দ্রুত বলে ফেলেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা আসিফ ভাই, আমি তো আপনাদের লাইভ অন্যদিন থেকে শুনতেছি আপনারা তো বিভিন্ন সময় ধর্মের বর্বরতাগুলো, বিশেষ করে ইসলামের বর্বরতাগুলো তুলে ধরেন রেফারেন্স সহ, এবং আমি সেগুলো মিলিয়ে দেখেছি। তো আমি এমন দুইটি আয়াত পেয়েছি একটি সূরার মধ্যে, যেটি আপনার দেখায় যে ধর্মের মানবতাগুলো যে সবার সাথে মিলেমিশে তাহার কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে আমাদের এক দুটা বলেন। এই 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 সূরা হচ্ছে সূরা আল মুমতাহিনা নাকি একটি নাম, ভাই ভুলে গেলাম ওই ভাইয়ের কথা শুনতে শুনতে। সূরা মাইদার 32 নম্বর আয়াতের কথা কি আপনি বলছেন? না 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 ভাই, মুনতাহিনা না কি রকম ভাই, ওই যে আচ্ছা বলা আচ্ছা, হয়েছে যদি সূরা তারা তোমাদের মুনতাহিনার কোনো ক্ষতি ক্ষতি না করে, হ্যাঁ, যারা তাদের সাথে তোমাদেরকে মিলেমিশে চলে যাবে। দেশ থেকে বাধ্য করেনি, তাদেরকে তাদের প্রতি অবিচার, হ্যাঁ 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 তাদের হ্যাঁ, প্রতি 8 এবং সদয় 9 হতে, নম্বর আয়াত। হ্যাঁ তাদের প্রতি সদয় হতে তোমাদের হ্যাঁ আল্লাহ হ্যাঁ তোমাদেরকে নিষেধ করেন না, তাই তো হ্যাঁ হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, ইনসাফকারীদের ভালোবাসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরো কিছু বলেন। আমি তো আপনাকে প্রায় 150 আয়াত বলতে পারবো যেগুলো হচ্ছে খুবই ভায়োলেন্ট এবং বর্বর। হ্যাঁ 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 ভাই, মানে এই জন্যই বলছিলাম, মানে এই দুইটি আয়াত দ্বারা মানে কি মানে বিশেষ কোনো ক্ষেত্রের কথা বলা হয়েছে? হ্যাঁ, এই আয়াত দুইটার তাফসীর দুটো একটু পড়ে দেখেন যে সেই সময় ঘটনাটা কি ঘটেছিল। সেই সময় যে ঘটনাটা ঘটেছিল যে মক্কা থেকে কিছু লোক, কিছু মুসলমান হয়ে ইসে চলে এসেছিল, মদিনা চলে এসেছিল। মানে আগেই তো মদিনাতে তো আগেই নবী মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা তো মদিনা আগেই চলে গিয়েছিল, তারপরে কিছুদিনের মধ্যে কিছু লোক আসতেছিল। সেই সময়ে এই আয়াতটা নাজিল হয়েছে এবং এটার আয়াতের প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত শানে নুজুল এটা একটু ক্লাসিক্যাল তাফসীর গ্রন্থ থেকে পড়ে দেখেন ভাই। তবে তাফসির ভাই পড়েছি, তাফসিরে তো শুধু ভালো ভালো কথা লেখা যায়, মিলেমিশে থাকো এরকম, মানে পুরোটা পড়িনি, হ্যাঁ অনেক লম্বা তো তাকে তাফসির। হ্যাঁ, এটা কেন নাজিল হয়েছে, এটার কারণটা কি ছিল সেই জিনিসটা পড়ে দেখেন। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা বলা হয়েছে, নবী মোহাম্মদের শেষ জীবনে, নবী মোহাম্মদের শেষ ওয়াসিয়ত ছিল, আমি আরব উপদ্বীপে ইহুদি নাসারা এবং পৌত্তলিক কাউকে আর থাকতে দিব না, সবাইকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব। ঠিক আছে, এটা ছিল হুম, আলটিমেট কথা। এখন কোরআন এবং ইসলামকে বুঝতে হলে যে জিনিসটা আপনার সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে নাসেখ মানসুখ কাকে বলে। নাসেখ মানসুখ হচ্ছে হ্যাঁ নাসেখ মানসুখের নীতি অনুসারে কোরআন কোরআন বোঝার নীতি, এটাকে বলা হয় উসুলে তাফসির। হ্যাঁ, সেটা হচ্ছে হুম, মানে মানে কোরআন বোঝার সাধারণ নীতিমালা হচ্ছে এটা,
যে পরের দিকে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলা ইসলামের আইন হিসেবে গণ্য, ঠিক আছে? হুম। এবং আগের দিকে যদি সেটার কন্ট্রাডিক্টরি কোনো কথা থাকে তাহলে আগের আয়াতগুলাকে বাতিল করে পরের দিকের আয়াতগুলা বা পরের দিকের কথাগুলাকে প্রায়োরিটি দিতে হবে আইন তৈরির ক্ষেত্রে, ঠিক আছে? এখন মোহাম্মদের জীবনের শেষ ওয়াসিয়ত ছিল যে আমি ইহুদি নাসারা পৌত্তলিক কাউকে আরব উপদ্বীপে থাকতে দিব না, তাদের সবাইকে আমি বিতাড়িত করব। তাহলে দেখা যাচ্ছে, এবং এই বিষয়ে যে সূরা তাওবা যেটা নাজিল হয়েছিল যেটা নাজিলের ক্রম অনুসারে 113 যে সূরার মধ্যে বিসমিল্লাহ নেই। হ্যাঁ হ্যাঁ, যে সূরার ভিতরে বিসমিল্লাহ নেই, বিসমিল্লাহ না থাকারও একটা কারণ আছে, সেটা আরেকটা সূরার অংশ বলে অনেক অনেক প্রখ্যাত স্কলার এটাকে আরেকটা সূরার অংশ বলে দাবি করেছেন, যে এটা যেহেতু আরেকটা সূরার অংশ সেহেতু এই কারণে ওসমান এটা শুরুতে বিসমিল্লাহ দেয় নেই। তো সূরা তাওবা নাজিল হয়েছিল মুহাম্মদের শেষ জীবনে একদম শেষের দিকে, এবং এটা ছিল ক্রমানুসারে 113 নম্বর সূরা। এই সূরাটাতে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলা কি আসলে ইসলামের আইন হিসেবে গণ্য করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? ভাই এই হত্যাগুলো তো আপনার জিহাদের ক্ষেত্রে করা যাবে, তাই না? ইসলামের জিহাদ কিয়ামত পর্যন্ত প্রযোজ্য বিধান, এবং নবী মুহাম্মদের আবির্ভাবই ঘটেছিল লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে, যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চারণ করবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর শেষ দিন পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে, জিহাদ মানে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যেতে হবে, যতদিন পর্যন্ত না শেষ ব্যক্তিটা পর্যন্ত ইসলামের পতাকা তলে আসে অথবা করজোড়ে জিজিয়া কর দেয়। আচ্ছা, তাহলে সৌদি কেন ভাই একের পর এক ইসলামী আইনগুলো তুলে নিচ্ছে? যেমন চাবুক মারার আইন তুলে নিল ওরা। কারণ হচ্ছে এখন এরা তো ইসলামকে অবমাননা করলো। সেকুলার দেশগুলো এখন এরা তো ইসলামকে অবমাননা করলো ভাই। হ্যাঁ হ্যাঁ, ইসলাম থেকে সরে আসতেছে তারা, এটা কথা সত্য। কারণ হচ্ছে এখন সেকুলার দেশগুলা প্রেসার ক্রিয়েট করতেছে সৌদি আরবের উপরে, এবং সৌদি আরব একটা ভালো না, মানে হচ্ছে গিয়ে একটা মানে একটু ভিন্ন রকমের প্রিন্স পেয়েছে, প্রিন্স সালমান বোধহয় ওনার নাম। উনি এখন নতুন নতুন কিছু সংস্কার করতেছে। যাই হোক ভাই আমাদের ভাই আরেকটি কথা বলতে চাচ্ছি ভাই, আরেকটি কথা আজকে আমি বিদায় আরেকটি জানাতে কথা ভাই। চাই ভাই আপনাকে। আর ভাই প্রশ্ন করেন না আজকে, আরেকদিন আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভালো থাকেন। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই।